নমস্কার। বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অন্তর্লীনা উপন্যাসটির দ্বিতীয় পর্ব আজ আপনাদের শোনাব। পরদিন সন্ধেবেলা ইলাকে পড়াতে এসে কৃষাণু দেখল ইভা আগে থেকেই বসে আছে লাইব্রেরি ঘরে। একরাশ নতুন বই এসেছে, সেগুলোতে ব্রাউন কাগজে মোড়ক লাগিয়ে নম্বর দিয়ে খাতায় লিখে আলমারিতে তুলছে। কৃষাণু আজকাল অনেক সহজ হয়ে গেছে। ইভাকে অনায়াসে সে বলতে পারে, একা হাতে আপনার অসুবিধা হলে আমরাও সাহায্য করতে পারি, নাকি বলল ইলা। বইয়ের মলাট লাগাতে লাগাতে আর চোখে ইভা একবার চেয়ে দেখে। মধুর হেসে বলে, সেদিন বলেছিলাম মনে আছে ইলু, ছুটি 3 রকমের। আজ তার উদাহরণ দিচ্ছি। এটাকেই বলে ফ্রেঞ্চ লিভ। ইলা বলে, আমার তো স্কুলের ছুটি বাপু এখন, টাস্কও আমার সব হয়ে গেছে। আসুন না মাস্টারমশাই, আমরা সবাই মিলে মলাট দিয়ে দিই। কৃষাণু তাতে আপত্তি নেই, সেও বসে যায়। তিনজনে হাতে হাতে মলাট দিতে থাকে। সিলিং ফ্যানের একটানা একটা কটকটে আওয়াজ। অদূরে কোনো বাড়িতে রেডিওতে বাজে ছায়ানটে সেতার। কৃষাণুর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে। লক্ষ্য করে দেখে ইভা আজ কিছুটা বেশি প্রসাধন করেছে। গয়নাগাটি নেই, হালকা সাজ, তবু তার মধ্যে বৈশিষ্ট্যের একটা সৌরভ ছড়িয়ে পড়ছে। ময়ূরকণ্ঠী রঙের একটা মাইশো সিল্ক পরেছে ঘুরিয়ে। বাড়ির বাইরে গেলে সচরাচর এই জাতীয় পোশাকে শাড়ি ভাঙে মেয়েরা, নাকি বড়লোকের মেয়েরা বাড়িতেও পরে এ ধরনের শাড়ি, কি জানি, কৃষাণুর ঠিক ধারণা নেই। রজনীগন্ধার ডাঁটার মতো মসৃণ গ্রীবায় লেগে আছে হালকা পাউডারের ছোঁয়া। অদ্ভুত মৃদু একটা সৌরভ ছড়িয়ে পড়ছে ওর সর্বাবয়ব থেকে। কোনো দামি সেন্ট? ইলা হঠাৎ বলে ওঠে, মিষ্টিতে যদি এই সময় থাকতো বেশ মজা হতো। ওদের আবার গ্রীষ্মের ছুটি নেই। কৃষাণু মুখ তুলে বলে, গ্রীষ্মের ছুটি নেই কেন? বারে, ওদের হোস্টেল যে দার্জিলিংয়ে, সেখানে গরমের দিনে আবার কষ্ট কি, ওদের মাসের ছুটিটাই বড়। ও, কৃষাণু ছেদ টানে এ প্রসঙ্গের। কিন্তু ইভা এখনও এ প্রসঙ্গের জেদ টেনে বলতে চায়। বলে, মাস্টারমশাই যেন খুব হতাশ হলেন মনে হচ্ছে। কৃষাণু অবাক হয়ে বলে, কেন, আমি হতাশ হতে যাব কোন দুঃখে? না, ইরুর মতো আপনিও হয়তো ভাবছেন এর সময় আইভি থাকলে বেশ মজা হতো। দুঃখ মানুষের কত কারণেই তো হতে পারে। আরে, তাকে আমি চিনিই না, অমন অদ্ভুত কথা ভাবতে যাব কেন আমি? ঠিক এই সময় এসে হাজির হলো কেষ্ট বেয়ারা। পর্দাটা উঁচু করে ধরে বললে, ছোটদেওয়ানি, তোমার টেলিফোন এসেছে। ইলুর বিন্দু মাত্র ইচ্ছে নেই এই আড্ডা ছেড়ে ওঠার। বড়দির হাত দুটি ধরে বলে, ঠিক মাসিমা, তুমি দেখো না বড়দি। এবার ছোট্ট একটা ধমক দেয়। ছি, ইলু তোমাকে ডাকছেন, তুমি যাও, শুনে এসো কি বলছেন। অগত্যা এলাকেই যেতে হয়। সঙ্গে সঙ্গে কৃষাণুও উঠে পড়ে। আমিও চলি। সে কি, কেন, কাজ আছে নাকি কোনো? বিস্মিত ইভার প্রশ্ন। না না, কাজ নেই কোনো, মানে। তাহলে বসুন। কৃষাণু ইতস্তত করে। ইভা হেসে বলে, একলা পেলেই আপনাকে কামড়ে দেব এ কথা কেন মনে করেন আপনি? গরমেই বোধ হয় একেবারে ঘেমে উঠেছে কৃষাণু। বসে পড়ে অগত্যা। মাথা নিচু করে ব্রাউন কাগজ কাটতে থাকে কাঁচি দিয়ে। নীরবতা ভেঙে ইভাই প্রশ্ন করে আবার, আপনার কোনো বান্ধবী নেই না? শুধু বান্ধবী কেন, বন্ধুও নেই কোনো আমার। সে কি, কেন? কেউ আমাকে বন্ধুভাবে গ্রহণ করেনি বলেই বোধ হয়। আপনিও নিশ্চয়ই নিজে থেকে কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেননি। তা ঠিক, আমার চরিত্রে কতগুলো দুর্বলতা আছে, তাই বোধহয় কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয় না। আমি, মানে, ওই ঠিক মিশুকে নই। হেসে ইভা বলে, এটা খুব প্রশংসনীয় গুণ নিশ্চয়ই। তা সেটার হাত থেকে রক্ষা পেতে হলে দু একজনের সঙ্গে জোর করে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করাই তো উচিত। তা উচিত, কিন্তু তেমন লোক আর পাচ্ছি কোথায় বলুন? ইভা একটু চুপ করে থাকে, কিন্তু আর কিছু বলে না কৃষাণু।
একটা নিঃশ্বাস পড়ে ইভার। বোঝে ও প্রসঙ্গটা জেদ টেনে আর কিছু বলা বেহায়ার মতো শোনাবে, তাই নতুন পথে শুরু করে আলাপ। সেদিন আপনি বলছিলেন অনেকগুলি টিউশনি করতে হয় আপনাকে, তা সব শুদ্ধ কতজনকে পড়ান? এই সকালে 2জন আর সন্ধ্যায় 1 ঘন্টা এখানে। ও, তাহলে নিজের পড়া করেন কখন? ওই খাওয়া দাওয়ার পর রাত্রে। সকালে টিউশনি দুটো ছেড়ে দিতে পারেন না? একটু হেসে কৃষাণু বলে, আমার মেস খরচ আর পড়াশোনার জন্য অন্য কোথাও থেকে আমি সাহায্য পাই না। আবার কিছুটা নীরবতা। ভাই আবার বলে, আপনাকে একটা কথা বলবো? বলুন। সকালের ছাত্র দুটিকে পড়াতে কত পান আপনি? 30 টাকা। আপনি তাহলে ও দুটো ছেড়ে দিন। কৃষ্ণ কথাটা যৌক্তিকতা বুঝতে না পেরে ওর দিকে তাকায়। এবার ইভাই নত করে দৃষ্টি, বলে, না, ভাবছি বিয়েটা দেব। সন্ধেবেলায় ইলুর সঙ্গে আমাকেও যদি একটু দেখে দেন। আমার কম্বিনেশন ছিল সংস্কৃত, সিভিক্স আর লজিক। এবার নেব ফিলোসফি আর ইকোনমিক্স। পারবো না প্রাইভেটে পাশ করতে? কৃষ্ণ হেসে বলে, না, পারবেন না, একেবারেই পারবেন না। ইভা চটে উঠে বলে, কি করে জানলেন? আমি জানি। ছাই জানেন, ঠোঁট উল্টে বলে ইভা। আপনার মতো আমার মাথায় তো আর গোবর পোড়া নয়। রীতিমতো 2nd ডিভিশনে পাশ করেছিলাম, আপনার মতো 9th হয়নি। কৃষ্ণ একটু অবাক হয়। সে আইএতে বিশ্ববিদ্যালয়ের 9ম স্থান অধিকার করেছিল 3 বছর আগে। ইভার তো জানার কথা নয়। নিশ্চয়ই কৌতূহলী ইভা খোঁজ নিয়ে জেনেছে খবরটা। খুশিও হয় একটু। বলে, না না, সেজন্য বলছি না। 2nd যে 9th-এর চেয়ে ভালো সেটুকু আমিও বুঝি। তা আপনি পাশ করতে পারবেন না অন্য কারণে? কী কারণ শুনি? কারণ পাশ করার ইচ্ছাই নেই আপনার। আপনি চাইছেন এই উপলক্ষ করে একজন দরিদ্র ছাত্রকে সাহায্য করতে। সুতরাং পাশ আপনি কিছুতেই করতে পারবেন না। মিছিমিছি বদনাম হবে আমার। ইভা চটে উঠে বলে, অত মনস্তত্ত্ব বিচার আপনার না করলেও চলবে। বলুন, নেবেন আপনি এ ভার? উত্তর দিতে একটু দেরি হয় কৃষাণুর। একটু চটুল রসিকতা করবার জন্য দুরন্ত লোভ হচ্ছিল তার। নেবেন আপনি এ ভার কথাটা বিকৃত অর্থ গ্রহণ করে বিস্ময়ের একটা অভিব্যক্তি প্রকাশ করে ওকে বলতে ইচ্ছে করছিল, আপনার ভার। এবার নিশ্চয়ই লজ্জা পেত তাহলে। কি বলতো সে, কিন্তু কিছুতেই সাহস সংগ্রহ করে উঠতে পারে না। ইভা কিন্তু গম্ভীর হয়ে ওঠে, বলে, কি হলো বললেন না? কৃষ্ণ মন স্থির করেছে এইমাত্র যে চটুল রসিকতা করবার লোভ হয়েছিল সেই মনোবৃত্তি ওকে সাবধান করে দিল যেন। ওর মনে হলো নিজের উপর যথেষ্ট সংযম নেই ওর। ওর মনের টাইরয়েডের নাটগুলোর ঢিলা। এর লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান না করলে ভবিষ্যতে হয়তো লজ্জা রাখবার স্থান থাকবে না। তাই সেও গম্ভীর হয়ে বলে, না। কয়েকটা মুহূর্তের নৈশব্দ। শুধু বিস্মিত নয়, একটু আহত হয়ে ইভা বলে, কিন্তু কেন বলুন তো? কৃষ্ণ উঠে পড়ে। কারণটাও বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে কারণে আপনার প্রচ্ছন্ন ইঙ্গিত সত্ত্বেও আপনার বন্ধুত্ব গ্রহণ করতে পারলাম না, সেই কারণেই আপনার এ দান প্রত্যাখ্যান করতে হলো আমাকে। আমাকে আপনি মাপ করবেন। ইভাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রায় ছুটেই বেরিয়ে গেল কৃষ্ণ ঘর ছেড়ে। নীল রঙে যে খামটা এবার এলো পাটনা ডাকঘরের ছাপ কপালে এঁটে, তার উপর রামনন্দনের নাম লেখা ছিল না, লেখা ছিল গোটা গোটা অক্ষরে শ্রী কে রায়। চিঠিখানা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলো কৃষ্ণ। খুলতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল এর ভিতরে নিশ্চয়ই আছে এবার মেয়েটির পরিচয়, নাম ধাম। ওর মনে হচ্ছিল নামটা জানলেই বুঝি ছিন্ন হয়ে যাবে রহস্য জবনিকা। ধূপছায়া রঙের শাড়ি পরা পাখির পালকের মতো হালকা স্বপ্নালু যে মেয়েটিকে ও তিল তিল করে সৃজন করেছে মনে মনে, তার সঙ্গে যদি নামটা ঠিক খাপ না খায়। যদিও নামটা শোনা মাত্রই অন্তর্হিত হতে শুরু করে ধূপছায়া রঙের শাড়িখানা। কিসে যে কী হয় তাও জানে না, যেমন জানে না কিসে কী হতে পারে। এই একটি মেয়ের কথা সে ভেবেছে অনেকবার।
এমনকি স্বপ্নও দেখেছে, কিন্তু না জাগর চিন্তা না নিদ্রার স্বপ্ন কখনো ওর মন বিশ্বাসঘাতকতা করতে পারেনি। অপরিচিতাই ওর একমাত্র পরিচিত নারী, যাকে নিরাবরণ করতে পারেনি অন্তর্বাসে দুঃশাসনটা। তার শ্লীলতাহানি কিছুতেই বরদাস্ত করবে না কৃষাণু। শেষ পর্যন্ত দুরন্ত কৌতূহলেরই জয় হলো, কিন্তু খুলে ফেললে খামটা। প্রীতি নিলয়েশু, আপনি যে শেষ পর্যন্ত আমাকে এভাবে বিপদে ফেলতে পারেন তা আমি স্বপ্নেও ভাবিনি। গতবারে দীর্ঘ 6 পৃষ্ঠাব্যাপী চিঠিখানাতে যে বিড়ম্বনার সম্মুখীন হয়েছিলাম, বর্তমান বিপদের তুলনায় তা নিতান্তই অকিঞ্চিতকর। এবার যখন ফুলেশ্বরী আঁচলের আড়ালে খোলা খামটা লুকিয়ে এনে হাজির হলো আমার দরবারে, তখন তার চোখ মুখ দেখে চমকে উঠেছিলাম আমি। ভেবে পাইনি চিঠি পাওয়া সত্ত্বেও এত কান্না কেন কেঁদেছ। খামের ভিতর থেকে যখন বের হলো এক চিলতে কাগজ, একটিমাত্র লাইনের চিঠি, তখন বুঝতে পারলাম সমস্যাটা। একটিমাত্র বাক্যে কী বলতে চায় প্রবাসী রামনন্দন তার পোষিত ভর্তৃকার স্ত্রীকে? এমন কী কথা হতে পারে? অশিক্ষিত হলেও মূর্খ নয় ফুলেশ্বরী। অর্থনীতির মোটা মোটা বই সে পড়েনি, তবু এটুকু বোঝে যে একছত্রে চিঠি খামের বদলে পোস্টকার্ডে লিখলে 10টা 9 পয়সা বাঁচে। তার সে প্রশ্নভরা ব্যাকুল দৃষ্টির সামনে হতভম্ব হয়ে পড়লাম। ওর মুখ প্রশ্নের উত্তর আমার মুখে জোগালো না। বাধ্য হয়ে যা মুখে এলো তাই বললাম। রামনন্দন লিখেছে যে 2-1 দিনের মধ্যেই সে এখানে আসছে, তাই আর কিছু লিখল না। মুখটা উজ্জ্বল হয়ে উঠল ফুলেশ্বরী। সামলে নিয়ে বলে, अकराके कहा दिया कि ফিন লেফাফা মে চিঠিয়া না ভেজে। দোহাই আপনার, দিন 10-এর ছুটি দিয়ে রামনন্দনকে দেশে পাঠান, আমার মুখ রক্ষা করুন। এ অনুরোধ করার আরও একটি গুরুতর কারণ আছে। ফুলেশ্বরীর সংসারে দ্বিতীয় প্রাণী নেই। ওর বৃদ্ধা পিসিমার উপর ভরসা করা যায় না। গতকাল ওকে পরীক্ষা করে দেখেই মনে হয় 3-4-এর মধ্যেই ও শয্যাশায়ী হয়ে পড়বে। তখন ওর স্বামীর উপস্থিতির একান্ত প্রয়োজন। ফুলবাড়ি গ্রাম থেকে আমাদের বাড়ি পাক্কা 4 মাইল রাস্তা। এরকম অ্যাডভান্সড অবস্থায় ওর পক্ষে দৈনিক 8 মাইল হাঁটাও অত্যন্ত বিপজ্জনক। ওরা বলেই পারে, কিন্তু সেটা তো উচিত নয়। সম্ভবত রামনন্দনের হাতে মাসের এই শেষ সপ্তাহে গাড়ি ভাড়া টাকাও নেই। সেক্ষেত্রে ওকে কিছু টাকা দেবেন। ভয় নেই, টাকাটা আপনার মার যাবে না, আমি জামিন থাকলাম। ও হ্যাঁ, আমার নামই তো আপনি জানেন না। গড় ঠিকানার জামিনদারের আবার দাম কি? তাই আমার নাম ও ঠিকানা পত্র শেষে জানালাম। যার কাছে অধমর্ণ হয়ে থাকলাম তার পুরো নামটা জানবার অধিকারও আমার আছে নিশ্চয়ই। প্রীতি ও শুভেচ্ছা সহ সাহা মিত্র। সাহা মিত্র? মিত্র অর্থাৎ রক্ষণশীল ব্রাহ্মণ কন্যা সে নয়? ওর চিন্তাভাবনা সব ভুল? বাকিগুলোরও কি সেই রকম ভুল নাকি? অনুরা আর ধনী কন্যা? কিন্তু মিত্র পদবিটা অদ্ভুত স্যুট করেছে ওকে। কৃষাণুর সঙ্গে ওর সম্পর্কটাই যেন ঘোষণা করছে পদবিটা। আর নামটা আশ্চর্য! এ কী দৈবের নির্দেশ! একটা জিনিস কিন্তু বোঝা গেল না। এবার একটা লেটার হেড কাগজে চিঠি দিয়েছিল সাহাদেবী। কাগজের মাথায় লেখা আছে ডাক্তার অপরেশ মিত্র, MBBS। অনুমান করা কঠিন নয় ইনি সাহাদেবীর অভিভাবক। বাবা হতে পারেন, দাদাও হতে পারেন। আর হ্যাঁ, ওর ডিডাকশন ধূলিসাৎ করে পরমারাধ্য পতিদেবতাও হতে পারেন। অথচ সাহা লিখেছেন ফুলেশ্বরীকে পরীক্ষা করে তিনি বুঝেছেন যে আর 2-4 দিনের মধ্যেই সে মা হতে চলেছে। তাহলে সাহাদেবীও কি ডাক্তার? কিন্তু সেক্ষেত্রে তিনি অপরের লেটার হেডে চিঠি লিখবেন কেন? মহিলা ডাক্তারের নিজস্ব লেটার হেড প্যাডই তো থাকা উচিত। তবে কি উনি নার্স? নার্স অথবা ডাক্তার হলে কৃষাণুর চাইতে বয়সে বড় হবেন নিশ্চয়ই। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল কৃষাণুর। কোনো অবিবাহিত মেয়ে ওর চাইতে বয়সে বড়, এটা ভাবতেই কেমন যেন খারাপ লাগে তার। কিন্তু অবিবাহিতই বা ভাবছে কোন সূত্রে? ওর রোম্যান্সটা কেমন যেন চুপসে গেল। কী দরকার ছিল ওর ফুলেশ্বরীকে পরীক্ষা করা ফলাফলটা একজন প্রৌঢ়া লেডি ডাক্তারের মত জানাবার? প্রৌঢ়া না হয় নাই হলো, অন্তত বছর 6 আগে ISC পাশ করেছে সে।
ডাক্তার হতে হলে চোপসানো বেলুন যে হাতে করে যেমন বিহ্বল হয়ে বসে থাকে বাচ্চা ছেলেরা, তেমনি করেই চিঠিখানা নিয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর মনে হলো, যাই হোক, শেষ পর্যন্ত দেখতেই হবে তাকে। জবাব একটা লিখে ফেলল মরিয়া হয়ে, নিজের মোটামুটি পরিচয় জানালো, শুধু নিজের পুরো নামটা আর লিখল না। নামের প্রসঙ্গে লিখল, আমার পুরো নামটা আর জানানো সম্ভব নয়। প্রথমবারে এক নিঃশ্বাসে বলে ফেলে কোনো বাধা ছিল না, কিন্তু এখন কেমন যেন একটা সংকোচ বোধ করছি। মনে হচ্ছে আমার কথাটা আপনি বিশ্বাস করবেন না, ভাববেন বানিয়ে বলছি। কে রায় একটা মানুষের সংজ্ঞা হিসেবে যথেষ্ট আশা করি। আজ নিয়ে 4 দিন কৃষাণু আসছে, ইলাকে পড়াচ্ছে, পড়া দিচ্ছে, পড়া নিচ্ছে, যথারীতি জলখাবার খেয়েও চলে যাচ্ছে। সেগুলি আসছে কেষ্টবিহারের মারফত। এর মধ্যে একদিনও আসেনি ইভা নিচের ঘরে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে কৃষাণুর। কিন্তু এতে তো আশ্চর্য হবার কিছু নেই, এটাই তো স্বাভাবিক। সে ইলাকেই পড়াতে আসে, ইভার তো দৈনিক হাজিরা দেবার কোনো কারণ নেই। সেটাই বরং অস্বাভাবিক। অথচ এই অস্বাভাবিক ব্যাপারটা নিত্য ঘটতে থাকায় সেটাই কেমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে কৃষাণুর। মনে মনে হাসে সে। অভিমান? সেদিন পর পর 2টো আঘাত সে হেনেছিল ইভার উপর। তার বন্ধুত্ব স্বীকার করে নেয়নি, আর প্রত্যাখ্যান করেছিল তাকে বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করায়। অভিমান করতে পারে বই কি ইভা, কিন্তু অভিমান করবারই বা কী আছে এতে? অভিমান অনুরাগের অনুগ। ছোট বোনের বেতনভোগ মাস্টারমশাইয়ের উপর ধনির দুলারির আবার অভিমান কিসের? সে যাই হোক, অন্যায় কিছু একটা নিশ্চয়ই হয়েছে কৃষাণুর তরফে। তাই পর পর 4 দিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে লাইব্রেরি ঘরে কোনো বই বদলাবার প্রয়োজন হচ্ছে না এ বাড়ির বড়দিদিমণির। ইভার বন্ধুত্ব স্বীকার করতে সে ঠিক সাহস পায়নি। ভয় হয়েছে, কি জানি কোনো নির্জন অবকাশে যদি দৃষ্টিপ্রদীপের উজ্জ্বল আলোয় লীন হয়ে যায় ওর লজ্জাবরণ। আত্মবিস্তৃত কৃষাণু যদি বিসদৃশ কিছু করে বসে। মুখে স্বীকার না করলেও মনে মনে সে কেমন যেন একটা অস্বস্তি বোধ করে। ইভার সহৃদয় ব্যবহারে নিঃসন্দেহে সে মুগ্ধ হয়েছে, আন্তরিকতায় উৎফুল্লও হয়েছে, তার প্রতি সহানুভূতি জেগেছে। প্রীতির একটা সম্পর্ক স্বীকার করতে পারলে যেন স্বস্তি পায় বেচারি। গতকাল সে খাবার খায়নি, খিদেই পেটে ইঁদুরে ডন মারছে, তবু বলেছিল, আজ আর খাবো না, ওটা নিয়ে যাও কেষ্ট। কেষ্ট নীরবে খাবারের থালাটা উঠিয়ে নিয়ে গিয়েছিল, তবু নেমে আসেনি ইভা। খোঁজ নিতে আসেনি কেন তার এই প্রায়োপবেশনের আয়োজন। রাগ হয়েছিল কৃষাণুর, এ জানলে সে কখনোই ফেরত দিত না খাবারের থালাটা। তাই আজ আর আত্মসম্বরণ করতে পারে না। ইলাকে বলে, তোমার বড্ডির কাছ থেকে আলমারির চাবিটা নিয়ে এসো তো ইলু, বাস্কিনের মডার্ন পেইন্টার্সটা একবার দেখতে হবে। ইলু মাথা নিচু করে উপরে উঠে যায়। অল্প পরে ফিরে আসে চাবির থোকাটা নিয়ে। আর চুপ করে থাকা সম্ভব হয় না, বলে, তোমার বড়দিকে দেখছি না আজ কদিন। ইলা অঙ্কের খাতাটার উপর একবার ঝুঁকে পড়ে, অস্ফুটে বলে, বড়দি নেই। নেই? চমকে ওঠে কৃষাণু, কারণ সেই মুহূর্তেই টপ টপ করে ঝরে পড়ে 2 ফোঁটা চোখের জল জিসিএমের ব্র্যাকেটের উপর। এ কি, তুমি কাঁদছো কেন ইলু? এবার আর বাঁধন মানে না ইলার উচ্ছ্বসিত কান্নার বন্যা। ফুলে ফুলে কাঁদতে থাকে 2 হাতে মুখ ঢেকে। কৃষাণু ওর পিঠে হাত বুলিয়ে আদর করে। ছি, কাঁদে না। কি হয়েছে? কোথায় গেছে তোমার বড়দি? শ্রীরামপুরে। শ্রীরামপুরে? শ্রীরামপুরে আবার কে থাকে? শ্রীরামপুরে বড়দির শ্বশুর বাড়ি। একটু অবাক হয় কৃষাণু। সে শুনেছে বিয়ের পর সেই যে রাগারাগি করে চলে এসেছিল ইভা, তারপর আর এতদিন ওমুখ হয়নি। আজ হঠাৎ এতদিন পরে সে আবার শ্বশুরবাড়ি গেল কেন? ইলা একটু সামলে নিয়ে বলে, বড়দিকে কি আর ওরা আসতে দেবে না মাস্টারমশাই? আসতে দেবে না কেন? নিশ্চয়ই দেবে। দিদি শ্বশুরবাড়ি গেলে বুঝি কাঁদতে হয়? বোকা মেয়ে একটা। ইলা একটু ইতস্তত করে,
যেন কথাটা মাস্টারমশাইকে বলা উচিত হবে কিনা স্থির করে উঠতে পারে না। তারপর চুপি চুপি বলে, ওরা যে বড়দিকে মারে মাস্টারমশাই। কথাটা না শোনা থাকলেও আন্দাজ করতে পারে কৃষাণু, তবু অস্বীকার করে হেসে উড়িয়ে দেবার চেষ্টা করে। দূর পাগল মেয়ে, বাজে কথা। তাহলে বড়দি কখনো যেত ওখানে? ইলা আরও কি যেন বলতে যাচ্ছিল, বাধা পড়ল। ঘরে এলেন ভবতারণবাবু। এ সময় তিনি এ ঘরে আসেন না কখনো, অন্তত ইতিপূর্বে কখনো আসেননি। কৃষাণু সসম্মানে উঠে দাঁড়ায়। ভবতারণবাবু বললেন, আপনার ছাত্রীকে আজ একটু সকাল সকাল ছুটি দেবার একটা আর্জি আছে মাস্টারমশাই। একটা ডান্স ড্রামা দেখতে যাবার নিমন্ত্রণ আছে। ইফ ইউ কাইন্ডলি পারমিট, আপনার ছাত্রীটিকেও নিয়ে যেতাম। এ কোনো ব্যঙ্গ নয়, এই ধরনেরই মানুষ ভবতারণ। এই মুহূর্তে তিনি ইলার বাপ নন, দর্তুণ্ড প্রতাপ পুলিশ অফিসারও নন, একটি আবেদনকারীর মূর্ত প্রতীক। শশব্যস্তে কৃষাণু বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে, এ তো হতেই পারে না। আজ তোমার ছুটি ইলা। তুমি তাহলে তৈরি হয়ে নাও ইলু, 7টায় শো, লুক শার্প, আর নবীনকে গাড়িটা বার করতে বলে দাও। ইলা ধীর পদে চলে যায়। বাবা কখনো কোথাও বেড়াতে নিয়ে যান না। এই অপ্রত্যাশিত প্রস্তাবে সে একটু অবাকই হয়েছিল। অন্য সময় হলে উচ্ছ্বসিত হয়ে উঠত, কিন্তু মনটা ভারাক্রান্ত থাকায় একেবারে খুশিয়াল হয়ে উঠবার অবকাশ পায় না। ইলা চলে গেলে ঘোষাল সাহেব একটা সোফায় বসে পড়েন। বর্মা চুরুটটা আগুন ধরাতে ধরাতে প্রশ্ন করেন, প্রিপারেশন কেমন হচ্ছে? প্রশ্নটা খুবই সঙ্গত। প্রাইভেট টিউশনিতে অভ্যস্ত কৃষাণু জানে অভিভাবকদের এই জাতীয় প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। তবে নাকি ভবতারণ ঘোষালের তরফে এ প্রশ্ন প্রথম উঠল আজ, তাই জবাব দিতে একটু দেরি হলো ওর। সংসারে কোনো কথায় থাকেন না ঘোষাল সাহেব। আজ ইভা না থাকাতেই বোধহয় পিতার কর্তব্য মাথা চাড়া দিয়ে উঠেছে তার মনে। কৃষাণু বলে, অন্য সব সাবজেক্ট তো ভালোই করেছে, অঙ্কটাতেই একটু কাঁচা। ভবতারণবাবু একটু অবাক হয়ে বলেন, ম্যাথমেটিক্স? ম্যাথমেটিক্স ইজ নট ইউর সাবজেক্ট? এবার অবাক হওয়ার পালা কৃষাণুর। ভবতারণবাবু তাহলে তার প্রিপারেশনের কথা জিজ্ঞেস করছেন, মেন নয়? বলে, না, আমি ভেবেছিলাম আপনি ইলার পড়াশোনার কথা জিজ্ঞেস করছেন। আমার প্রিপারেশন ভালোই হচ্ছে। ফার্স্ট ক্লাস থাকবে? তা কি করে বলবো বলুন, চেষ্টা তো করছি। টিউশনিতে বড্ড সময় নষ্ট হয়, তাই না? আগে হ্যাঁ, তা তো একটু হয়ই, নিজের পড়াশুনো করবার সময়ই পাই না। সাপোজ ইউ গিভ আপ সাম অফ দেম, সাপোজ আই ডাবল ইউর ফিস। না না, কুণ্ঠিত হবার কিছু নেই। তোমার আত্মমর্যাদায় বাদলে এটাকে ঋণ হিসেবেও ধরে নিতে পারো তুমি। পাশ করে চাকরি তো করবেই, তখন না হয় শোধ করে দেবে। ফার্স্ট ক্লাস কিন্তু পেতেই হবে তোমাকে। কৃষাণু চুপ করে থাকে। প্রস্তাবটা অভাবিত। তাছাড়া হঠাৎ ওর তুমি সম্বোধনটাও কানে বাজতে থাকে ওর। বুঝতে পারে তাকে ভালোবেসে ফেলেছে এ পরিবারের সকলেই। এই ধনী পরিবারে সে অন্তরঙ্গ হয়ে উঠেছে ক্রমে। তাই ওর অর্থকৃচ্ছতার জন্য এদের মনে জন্মেছে একটা বেদনা। তাই মেয়ে আজ নতুন করে বিয়ে পরীক্ষা দিতে চায়। বাপ মহাজনী কারবারের জন্য উন্মুখ হয়ে উঠেছেন। আচ্ছা, যাক ও কথা, পরে ভেবে দেখে না হয় জানিও আমাকে। আমি এখন অন্য একটা কথা বলতে চাই তোমাকে। উৎসুক কণ্ঠে কৃষাণু বলে, বলুন। চুরুটির ছাইটার দিকে তাকিয়ে ভবতারণবাবু ইংরেজিতে বলেন, না, কথাটা একটু গোপনীয় এবং পারিবারিক। কৃষাণু চুপ করে অপেক্ষা করে। চুরুটির ছাইটাকে যেন আর ধরে রাখতে পারছে না। সেটার অবস্থা যেন ভবতারণের মতোই। ছাইদানি ছিল না হাতের কাছে। ঘোষাল সাহেব উঠে গেলেন জানলার কাছে। ছাইটা বাইরে ঝাড়লেন, যেন মনটাও ঝাড়লেন সেই সঙ্গে। মুখটা না ঘুরিয়ে প্রশ্ন করেন, ইভার সঙ্গে তোমার কতদূর ইন্টিমেসি হয়েছে? কান দুটো লাল হয়ে ওঠে কৃষাণুর। এ কি অসঙ্গত প্রশ্ন! উনি কি কিছু আন্দাজ করেছেন? কিন্তু অন্যায় অশোভন আচরণ তো কিছু করেনি কখনো। কি জবাব দেবে বুঝতেই পারে না।
3 কি 4 সেকেন্ড অপেক্ষা করেই এদিকে ফেরেন ঘোষাল সাহেব। ওর দিকে সরাসরি তাকিয়ে বলেন, ইউ নিড নট ফ্লাশ। বিংশ শতাব্দীও প্রৌঢ় হতে চলেছে। নারী পুরুষের বন্ধুত্ব এমন কিছু অদ্ভুত জিনিস নয় আজকের দিনে। তুমি অবশ্য বলতে পারো, তাহলে বুড়ো বাপের এ ব্যাপারে নাক গলানো কেন? বলছি সে কথা। এসে বসেন ফের সোফাটায়। এবার আর ওর দিকে তাকাচ্ছেন না, মেদিনী নিবদ্ধ দৃষ্টি। ধীরে ধীরে উনি বলতে থাকেন, ইভার দুর্ভাগ্যের কথা কিছুটা তোমায় বলেছিলাম একদিন। শি কুড নট কম্প্রোমাইজ হারসেলফ উইথ হার হাজব্যান্ড। চলে এসেছিল সব সম্পর্ক অস্বীকার করে। ওর শ্বশুর জীবনবাবু শ্রীরামপুরের বড় জমিদার, সাবেকি আমলের বনেদি পরিবার। জমিদারি আজ নেই, কিন্তু জমিদারির চাল আর মেজাজটা আছে। সুকান্তর একমাত্র ছেলে, অপদার্থ একটা। ঠিক অপদার্থ অবশ্য নয়, লেখাপড়া শিখেছে, বুদ্ধি বিবেচনাও আছে, বাট হি হ্যাজ গান টু ডগস। ছেলেবেলা থেকেই কতগুলো বকাটে ছেলের সঙ্গে মিশে কেমন বিগড়ে গেছে। থিয়েটার, ক্লাব, ফুটবল টুর্নামেন্ট এসব নিয়েই আছে। দুর্ধর্ষ ডেয়ারিং, মরবে কোনো দিন বেঘরে। একবার একটা দাঙ্গার কেসে ফেসেও গিয়েছিল, আমিই বাঁচিয়ে দিয়েছিলাম। সে কথা অবশ্য ইভাও জানে না। মদ আমরাও এককালে প্রচুর খেয়েছি, কিন্তু যাক ও কথা। 3-4 আগে ইভার শ্বশুরবাড়ি থেকে একজন খবর নিয়ে এলো ওর শ্বশুর মরণাপন্ন, বৌমাকে দেখতে চান। আমার আপত্তি ছিল ইভাকে পাঠানোতে। এতদিনে আমার বিশ্বাস হয়েছে সুকান্তর সঙ্গে একদিন বিবাহ বিচ্ছেদ করতেই হবে ইভাকে। সেক্ষেত্রে ওর যাওয়াটা উচিত নয়। জীবনবাবুর সঙ্গে আমার প্রচণ্ড বাদানুবাদ হয়েছিল একদিন। আমার বিশ্বাস সব জেনে শুনেই তিনি সর্বনাশ করেছেন আমার মেয়ের। তাই তিনি নিজে যখন ইভাকে ফেরত নিতে এলেন, তখন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তাকে। আজও তাই ইভাকে পাঠানোর ইচ্ছে ছিল না আমার, কিন্তু ও জোর করলো। বলল, তিনি তো আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। তিনি ভেবেছিলেন বিয়ে দিলে তার ছেলে শুধরে যাবে। সেটা ভুল হয়েছিল তার। ভুল ভুলই বাবা, অপরাধ নয়। সেই জন্য তার মৃত্যুর সময় এত বড় আঘাত দেওয়াটা কি উচিত হবে বাবা? তোমাকে কি বলবো কৃষাণু, ওর মহানুভবতায় আমি স্তব্ধ হয়ে গেলাম। ছেলেবেলায় কোথায় যেন পড়েছিলাম, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? ওর কথা শুনে সেই উদ্ধৃতিটাই মনে পড়ে গেল আমার। একটু দম নিয়ে ঘোষাল সাহেব বললেন, আজ 4র্থ দিন, মেয়েটা গিয়ে পর্যন্ত কোনো খবর পাঠায়নি। তাকে বারবার বলে দিয়েছিলাম চিঠি লিখতে, অথচ আজও কোনো খবর এলো না। আমি নিজেই যেতে পারতাম, কিন্তু যাওয়াটা বোধহয় উচিত হবে না। জীবনবাবুকে আমার দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওরা সেটা নিশ্চয় ভোলেনি। আমাকে দেখে ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠতে পারেন, এ সময় সেটা ঠিক নয়, কিন্তু আমিও তো মানুষ। একবার ভেবেছিলাম কেষ্ট, নবীন অথবা আর কাউকে পাঠাই, কিন্তু ওরা অশিক্ষিত, মূর্খ, ভরসা হলো না। তাই শেষে ভাবলাম তোমার সঙ্গে কথাটা আলোচনা করি। ইভা একদিন বলেছিল আমাকে, তোমাদের দুজনের মধ্যে সাম সর্ট অফ আ ফ্রেন্ডশিপ গ্রো করেছে। তুমি গেলে হয়তো আরও ইন্টিমেট খবর পেতে পারবো। আই মিন, হাউ শি ওয়াজ রিসিভড বাই সুকান্ত। 3টে দিন 4টে রাত, কম কথা তো নয়। ইলা এসে দাঁড়ায়। ফিকে ভায়োলেট রঙের একটা নাইলনের ফ্রক পরেছে সে। মাথায় বো, পায়ে সাদা মোজা আর জুতো, মুখে পাউডারও বুলিয়েছে একটু। ভবতারণ বললেন, গাড়িটা বের করেছে কি নবীন? এসব ইঙ্গিত এরা সহজেই বোঝে। ইলার কোনো অসুবিধা হয় না বুঝতে যে কৃষাণুরা এখন এমন কিছু আলোচনা করছে যাতে তার এখানে না থাকাই কাম্য। তাই নিজে থেকেই বলে, আমি বরং গাড়িতে গিয়েই বসি বাপি। ভবতারণবাবু বলেন, থ্যাংক ইউ, ইয়েস ইয়েস। ইলা চলে যায়। এইসব থ্যাংক ইউ, উইথ ইউর পারমিশনস, এক্সকিউজ মি এখনও ঠিকমতো রপ্ত হয়নি কৃষাণুর। বাপে মেয়ের এ জাতীয় কথোপকথন যেন বড় কৃত্রিম, কিন্তু সে কথা চিন্তা করবার সময় পায় না। হঠাৎ একটা খাপছাড়া অসংলগ্ন প্রশ্নে সে চমকে ওঠে,
হোয়াই ডোন্ট ইউ ম্যারি কৃষাণু? এ কি অসংলগ্ন প্রশ্ন! কন্যার দুর্ভাবনায় ভবতারণ ঘোষালকে চিন্তাধারা পারম্পর্য হারিয়ে ফেলেছেন? না হলে পূর্বের আলোচনার সঙ্গে এ প্রশ্নের তো কোনো সঙ্গতি নেই। ও জবাব দেবার আগে ঘোষাল সাহেব আবার বলেন, বেটার ম্যারি আর্লি। অল্প বয়সে বিয়ে করো, তাহলে পরস্পরকে বোঝা যায়, পরস্পরকে মানিয়ে নেওয়া যায়, পরস্পরকে স্বীকার করা যায়। নোকটা খুঁড়তে খুঁড়তে কৃষাণু বলে, না না, আমার কোনো আয় নেই। জানি জানি, কিন্তু পাশ করেই তো ভালো চাকরি পাবে তুমি। পাশ করেই চাকরি পাবো, তার গ্যারান্টি কোথায়? আমি যদি গ্যারান্টি দিই? এবার বিস্ময়ের মাত্রা আকাশচুম্বী হয়ে উঠেছে কৃষাণুর। বলে, আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না আমি। আবার সিগারেটের ছাইটা ঝাড়বার জন্য উঠতে হলো ভবতারণ বাবুকে। জানালার কাছে গিয়ে পিছন ফিরে তেমনিভাবে বলেন, আমার পরিচিত একজন ভদ্রলোক অল্প বিত্তের একজন সচ্চরিত্র শিক্ষিত পাত্র খুঁজছেন। তোমার কথা ভবেশের কাছে শুনেছি, নিজেও দেখেছি। ন্যাচারালি তোমার কথাই মনে হয়েছিল আমার। আর্থিক অসুবিধা হবার কথা নয়। At least you can safely set aside the financial aspect of the problem. মেয়েটি সুন্দরী, শিক্ষিতা, স্বাস্থ্যবতী, অ্যাপারেন্টলি একটু উচ্ছল প্রকৃতির। বাইরে থেকে মনে হতে পারে অতি লঘু চরিত্রের মেয়ে, কিন্তু আই নো শি ইজ রিয়েলি গ্রেট অ্যাট হার্ট। আমি জানি মনে মনে সে নিষ্পাপ। কৃষাণু যেন আর্টিস্টের সামনে সিটিং দিচ্ছে, এক তিলও নড়ে না। মিনিটখানে কেউ কোনো কথা বলে না। তারপর ভবতারণবাবু ফিরে এসে বসেন নিজের সোফায়। একেবারে অন্য গলায় শুরু করেন, হোয়াটস ইউর অ্যাম্বিশন? কৃষাণু বুঝতে পেরেছে অসংলগ্ন প্রশ্ন করছে না ভবতারণবাবু। কন্যার জন্য দুশ্চিন্তায় এলোমেলো প্রশ্নের অবতারণ করছেন না মোটেই। পাকা ব্যারিস্টারের এলোপাথারি প্রশ্নে সাক্ষী যেমন দিশেহারা হয়ে পড়ে, তেমনই দিশেহারা হয়ে পড়লেও ওর বুঝতে অসুবিধা হয় না সওয়ালে এই অসংলগ্ন প্রশ্নোত্তরগুলিকে যখন সুসংবদ্ধ করা হবে, তখন বোঝা যাবে বৃথা প্রশ্ন তাকে একটাও করা হয়নি। তাই সাবধানে জবাব দেয়, বড় হয়ে কি হব সে কথা ছেলেবেলা থেকেই ভাবছি। দুটো দিকে ঝোঁক ছিল আমার, বস্তুত দুটো অ্যাম্বিশন ছিল আমার, আজও আছে। এর মধ্যে শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবো বলা কঠিন। হয়তো দুটোর একটাও হবে না, হব হয়তো সাধারণ একটা কেরানি। সে দুটো কি? চোখ বুঝে প্রশ্ন করেন ঘোষাল সাহেব। ছেলেবেলায় স্বপ্ন দেখতাম বড় আর্টিস্ট হব আমি, পোর্ট্রেট পেইন্টার, মডেলার। ছবি আঁকার হাত আমার সহজাত। হাসলেন ভবতারণ, বলেন, কার যেন দু লাইনের একটা কবিতা পড়েছিলাম, ডক্টরস ফিজ আর হেভি, লয়ার্স ফিজ আর হাই, আর্টিস্ট আর জাস্ট সাপোজ টু এন্টারটেন অ্যান্ড ডাই। নেশা হিসেবে আর্টের সাধনা আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করব, কিন্তু পেশা হিসেবে নইব চ। তা দ্বিতীয় সূত্রটা কি শুনি? কৃষাণু লজ্জা পেয়ে বলে, সেটা নেহাতি ছেলে মানুষই। তা ছেলেবেলার চিন্তাধারা তো ছেলে মানুষের মতোই হওয়ার কথা। কৃষাণু একটু ইতস্তত করে বলে, ছেলেবেলা থেকেই গোয়েন্দা গল্প আমার খুব ভালো লাগে। কনান ডয়েল, এডগার অ্যালেন পো থেকে সব বিদেশি গল্পই আমার পড়া শেষ। ক্রিমিনোলজির অনেক প্রামাণিক গ্রন্থও পড়ে ফেলেছি নেশার ঝোঁকে। তাই ভাবতাম বড় হয়ে শখের গোয়েন্দা হব। এবারও হাসতে হাসতে ঘোষাল সাহেব বলেন, পেশা হিসেবে গোয়েন্দা হওয়া আমি নিশ্চয়ই স্ট্রংলি রেকমেন্ড করব, কিন্তু নেশা হিসেবে নইব চ। কৃষাণীও হেসে ফেলে, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যারা কাজ করবে তাদের হতে হবে গীতার 2য় অধ্যায়ে বর্ণিত স্থিতপ্রজ্ঞের মতো, দুঃখে অনুদ্বিগ্ন মন, সুখে বিগত স্পৃহ। একটু নেশা হলেই পদস্খলন অনিবার্য। তুমি আন্ডু রিস্ক নিয়ে বসবে, ক্লুগুলো নজরে এড়িয়ে যাবে। নেশাখোরের স্থান এটা নয়। অথচ পেশা হিসেবে। দ্বারপ্রান্তে আবার এসে নীরবে দাঁড়ায় ইলা। আই এম সরি ইলুমা।
উঠে পড়েন ঘোষাল সাহেব। চলো যাই। কন্যাকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান তিনি। তারপর হঠাৎ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পড়ে বলেন, তাহলে শ্রীরামপুরে কাল সকালেই যাব আমি, বাধা দিয়ে বলে কিষাণু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিসে ফিরে কিষাণু দেখে তার চিঠির জবাব এসেছে। নিজের মোটামুটি পরিচয় সে দিয়েছে। সাহা মিত্র পাটনা মেডিকেল কলেজের ছাত্রী। ওর বাপ মা নেই, আছে একটা ছোট বোন, আর আছেন দাদা। তিনিই ডক্টর অপরেশ মিত্র, MBBS। ভারতীয় ডাক্তারি খেতাবটাকে মার্কিন মুলুক থেকে ঘষিয়ে মেজে উজ্জ্বলতর করে আনবার শুভ ইচ্ছে নিয়ে তিনি বছর তিনেক আগে আমেরিকায় গিয়েছেন। মানসিক রোগের ভালো চিকিৎসার ব্যবস্থা আমাদের দেশে নেই, তাই মনোবিজ্ঞানের উপর বিশেষ এক ডিপ্লোমা নেওয়ার উদ্দেশ্যে তিনি বর্তমানে আমেরিকান বোর্ড অফ সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজির একজন শিক্ষানবিশী। বোনও থাকে না সাহার কাছে। বোনের কথাই লিখেছে, সে আমার মাসিমার বাড়িতে থেকে পড়ে আপনাদের কলকাতাতেই। মাসিমার বাসার ঠিকানা 161/1 পীর আশবিহারী অ্যাভিনিউ, মহানির্বাণ মঠের কাছে। ওর ডাকনাম টুকলি। আপনি একদিন গিয়ে ওর সঙ্গে আলাপ করে আসবেন। তাকে আপনার কথা লিখেছি, সে খুব খুশি হবে। ওকে অবশ্য টুকলি বলে ডেকে বসবেন না যেন, ডাকনামটা ও একেবারে পছন্দ করে না। মানে পছন্দ ঠিকই করে, তবে বাইরের লোকের কাছে প্রকাশ করে না, গোপন করতে চায়। যদি ঘরের লোক হয়ে যান তাহলে টুকলি বলে ডাকলেও সে সাড়া দেবে নিশ্চয়ই। তা যতদিন না হচ্ছে ততদিন ওর নাম আপনার কাছে শ্রুতি, শ্রুতি মিত্র। বেশ মিষ্টি নাম না? মেয়েটিও ভারী মিষ্টি। আলাপ হলে দেখবেন ভগ্নিগর্ভের মিথ্যা কথা বলিনি আমি। আপনি নিশ্চয়ই দেখা করবেন, ওর কাছ থেকে আপনার গল্প শুনব। নামের প্রসঙ্গে লিখেছে, আপনার নামটা নিয়ে এ আবার কোন নতুন হেয়ালে শুরু করলেন? সব কথা স্বীকার করে নামটা গোপন করার অর্থ কী? অভিধান খুলেও তো কে অক্ষরের এমন কোনো নাম মনে করতে পারছি না যা এতই শ্রুতিকটু অথবা অশ্লীল যে কাউকে বলা যায় না। আপনি কিন্তু অদ্ভুত মানুষ। কিষাণু সেই রাতে জবাব লিখল, সত্যিই আমি অদ্ভুত মানুষ সাহা, নিতান্তই অদ্ভুত। আমার সব কথা শুনলে অবাক হয়ে যাবে তুমি, কিন্তু সব কথা তো বলা যাবে না। আমার মা নেই, বোন, দিদি, মাসি, পিসি কিছুই নেই। এমনকি দূর সম্পর্কের একটা দাদারও সন্ধান পাইনি যার বউকে বৌদি বলে ডাকতে পারি, দুটো মনের কথা বলে মনটা হালকা করতে পারি। এই জন্যে অপরিচিতা অনাত্মীয়া কোনো মহিলার সঙ্গে আমি কথা বলতে পারি না। তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমাদের ক্লাসে 5টি ছাত্রী পড়ে, আমি তাদের নাম জানি, চিনি না, চোখ তুলে দেখিনি কোনো দিন। সেই জন্যে তোমার স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও তোমার মাসিমার বাসায় যেতে পারলাম না, আলাপ করতে পারলাম না তোমার বোন টুকলির সঙ্গে। এতখানি লিখে হঠাৎ খেয়াল হলো কখন অজান্তে তুমি লিখে শুরু করেছি এই চিঠি। ছিঁড়ে ফেলে নতুন করে লেখা যায়, কিন্তু মনে হচ্ছে থাক না। তুমিই আমার জীবনে প্রথম নারী যাকে এতটা মন খুলে চিঠি লিখতে পারি সাহা। হয়তো, আর হয়তো কেন, নিশ্চয়ই তার একমাত্র কারণ আমি জানি তোমার সঙ্গে কোনো দিন আমার চাক্ষুষ সাক্ষাৎ হবে না, তাই চক্ষুলজ্জা এসে বাধা দিচ্ছে না আমাকে। আশা করি তুমিও আপনি দূরত্ব রাখবে না এরপর থেকে। যে কথা বলছিলাম, আমার মনকে আমি চিনতে পারিনি, নাগাল পাইনি মনের। আমার মন যেন আমার নিজের নয়, যেন তার উপর আমার কোনো জোরই নেই। অতি সামান্য কারণে আমার মনে প্রচণ্ড আঘাত লাগে, আবার অতি কঠিন আঘাতও আমি বুক পেতে সহ্য করতে পারি। খুব ছেলেবেলা থেকেই আমার আঁকার হাত, এখনও আমি ছবি আঁকি। স্কুলের ড্রয়িং মাস্টারমশাই আমাকে একটা ড্রয়িং খাতা কিনে দিয়েছিলেন, সেটা ছিল সে যুগে আমার সবচেয়ে প্রিয় বস্তু। একদিন আমার বইমাত্র বড় ভাইয়ের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়, দোষ তারই ছিল। আক্রোশের বশে সে আমার খাতাখানা কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আমার বিমাতা কোনো দিন আমার পক্ষ নিতেন না। সেদিন কিন্তু তিনি আমার দাদাকে মারতে গিয়েছিলেন। মনে আছে, আমিই তার হাত চেপে ধরেছিলাম সেদিন, বাধা দিয়েছিলাম, ওকে ক্ষমাও করেছিলাম। সবাই অবাক হয়ে গিয়েছিল অতটুকু ছেলে সহ্য জ্ঞান দেখে।
আর একদিনের কথা মনে আছে, আমাদের ক্লাসে গোবিন্দ গোপাল ছিল সবচেয়ে বকাটে ছেলে। বড়লোকের ছেলে, অত্যন্ত আদুরে। ওর বাবার অনেক সুন্দর সুন্দর ছবির বই ছিল। মাঝে মাঝে এক আধটা বই ও নিয়ে আসতো ক্লাসে। ছবির দিকে আমার বরাবরই ঝোঁক, চেয়ে নিয়ে দেখতাম আমি। একদিন গোবিন্দ গোপাল কি একটা রঙিন ছবির বই এনেছে। টিফিন পিরিয়ডে লুকিয়ে লুকিয়ে কয়েকজন বন্ধুকে ছবিগুলো দেখাচ্ছিল আর কী সব গল্প বলছিল। আমিও গিয়ে দাঁড়িয়েছিলাম পিছনে। ছবিগুলো কিসের তা মনে নেই, যুদ্ধের চিত্র, বরফের ঝড়, এই সব। আমি তন্ময় হয়ে ছবি দেখছি। হঠাৎ আমাকে লক্ষ্য করে বইটা বন্ধ করে দিল গোবিন্দ গোপাল। বললে, ভালো ছেলে, এখানে কেন? এই সামান্য কারণে আমার এত রাগ হয়ে গেল যে গোবিন্দর সঙ্গে আমি আর জীবনে কথা বলিনি। গোবিন্দ বারবার এসে সেধেছিল, দেখাতে চেয়েছিল ছবিগুলো, কিন্তু দুরন্ত অভিমানে আমি ওর সঙ্গে ভাবও করিনি। এখনো ভেবে পাই না সাহা, এত সামান্য কারণে কেন এতটা বিচলিত হয়েছিলাম। গোবিন্দ গোপালের সঙ্গে স্কুল জীবনে আর কথা বলিনি আমি। বিস্তারিত ঘটনা দুটো লিখলাম কারণ আমি এখনো ভেবে পাই না কেন এমন অদ্ভুত আচরণ করি আমি। তুমি বলতে পারো, কেনই বা দাদার অত বড় অন্যায়টা অত সহজে ক্ষমা করলাম? আর কেনই বা গোবিন্দ গোপালের ওই সামান্য ঠাট্টা সহ্য করতে পারলাম না আমি? আমি জানি তার কারণ আমি স্বাভাবিক মানুষ নই। আমার মন আমার নিজের নয়, তার লাগাম হারিয়ে গেছে। এত কথা তোমাকে লিখলাম যাতে তুমি বুঝতে পারো কেন তোমার বোনের সঙ্গে আলাপ করতে যাবার সাহস নেই আমার, যাতে ক্ষমা করতে পারো আমার এই অপরাধ। ঠিকানা মিলিয়ে যে বাড়িটার সামনে এসে দাঁড়ালো কৃষাণু পরদিন সকালে, তাকে প্রাসাদী বলা উচিত। সামনে লোহার বড় গেট, একটা পাল্লা মরচে ধরে অনড়, অপর পাল্লাটা কাত হয়ে পড়ে থাকায় গরু বাছুর অনায়াসে ঢুকে পড়ছে বাগানে। বাগান অবশ্য এখন নেই, আগাছায় ভর্তি চত্বরটা। মাঝে মাঝে কামিনী, বকুল, করবী প্রভৃতি জোরালো গাছগুলো টিকে আছে। বাড়িটা 4 মহলা, মাঝখানে তৃণ আচ্ছাদিত বিস্তৃত প্রাঙ্গণ। দেওয়ালের বাইরের দিকে অসংখ্য ছোট ছোট ঘুলঘুলি, পায়রার খোপ। চওড়া বারান্দাটা অত্যন্ত নোংরা করে রেখেছে তারা। বারান্দার উপরে বিরাট একজোড়া মোষের শিং। সম্ভবত এই ভগ্নপ্রায় প্রাসাদের কোনো পূর্বতন মালিক সেটিকে রাইফেলবিদ্ধ করেছিলেন আসাম অথবা সুন্দরবনের জঙ্গলে। প্রবেশপথে দারোয়ানের ঘর থেকে আটামাখা হাতে উঠে আসে কৌতূহলী দারোয়ান। কৃষাণু পরিচয় শুনে সে খবর পাঠালো ভিতরে। একটি অবগুণ্ঠনবতী দাসী ওকে নিয়ে গেল ভিতরে। চওড়া বারান্দাটা পার হয়ে দ্বিতলে যাবার সিঁড়ি। দ্বিতলের প্রথমেই চতুষ্কোণ গাড়ি বারান্দার মতো একটা অংশ। একশো টব আছে রেলিং ঘেঁষে। শ্যাওলা আর দূর্বা যদি টবের গাছে না হয় তবে কোনো টবেই কোনো গাছই নেই। দ্বিতলে চওড়া বারান্দায় একটা শ্বেতপাথরের বিরাট টেবিল। বৃত্তাকারের পরিবর্তে চতুষ্কোণ হলে হয়তো পিংপং খেলা চলত। সেটাকে পার হয়ে এক সার তালাবন্ধ খড়খড়ি পাল্লাওয়ালা বিরাট দরজাকে বাঁয়ে রেখে ও এসে পৌঁছলো একটি ঘরে। ওকে বসিয়ে ফ্যানটা খুলে দিয়ে ছিটি চলে যায়। বিজুলি পাখা দেখে একটু অবাক হয় কৃষাণু। এই সাবেক জমিদার বাড়িতে এটা সে যেন আশা করেনি। ঘরটির দিকে ভালো করে তাকিয়ে অনেক কিছু বৈপরীত্যই ওর নজরে পড়ে। সিলিং থেকে ঝুলছে একটি ঝাড়। ঘরের মাঝখানে আবলুস কাঠের একটা পালিশ চটা টেবিল, খানচারেক ছোবড়া বের হওয়া সোফা সেটি। দেওয়ালে দুখানা প্রকাণ্ড অয়েল পেন্টিং, বুককেসে সার সার বাঁধানো বই। তালাটা মরচে ধরে রক্তবর্ণের। পেরেক থেকে ঝুলছে ফ্রেমে আটা একটা গাঁট কাটা টেনিস র্যাকেট। এপাশে একটা ড্রেসিং টেবিলের উপর কিছু প্রসাধন সামগ্রী আর এক গাদা ছোট বড় রূপোর কাপ স্তূপাকার করা। আবলুস কাঠের টেবিলের নিচে একটা ভাঙা হকি স্টিক আর এক পাটে বক্সিং গ্লাভস। অয়েল পেন্টিং দুটোর মাঝখানে আর একটা দরজা, খড়খড়ি পাল্লার নয়, এবারে স্থপতি পর্যায়ের সঙ্গে একেবারে গোত্রহীন, ফ্লাশ পাল্লা একটা, গায়ে তার গাতালা। হঠাৎ সেই দরজাটা খুলে গেল। ঘরে এলো ইভা। কদিনেই চোখ মুখ একটু বসে গেছে। অত্যাধিক পরিশ্রমে অথবা রাত্রি জাগরণে
বোঝা যাচ্ছে না, কিন্তু এই ম্লানিমার উপর লেগেছে হঠাৎ খুশির একটা দমকা হাওয়া। হাত দুটি বুকের কাছে এনে নমস্কার করে ইভা বলে, স্বপ্ন না মায়া, না মতিভ্রম, নাকি আমার পূর্বজন্মের পুণ্যফল? কৃষাণু চোখ তুলে ওর দিকে তাকায়নি একবারও, তবু অভ্যাসবশে প্রতি নমস্কার করে বলে, জানি সংস্কৃত নিয়ে সেকেন্ড ডিভিশনে পাশ করেছিলেন আপনি, আমার মতো 9th হননি, বিদ্যে যাই না করলেও হবে। এবার ঠোঁট উল্টে বলে, বাড়ি বিধি জাহির করলাম কোথায়? হঠাৎ কি মনে করে এসেছেন তাই তো জানতে চাইছি। কৃষাণু উত্তরে বলে, বারে আপনজন হঠাৎ হারিয়ে গেলে মানুষে খোঁজ করে না বুঝি? বলেই লজ্জা পায়, খুশিও হয়। এমনভাবে সহজ সুরে ও যে কথা বলতে পারে কোনো এক অনাত্মীয় মহিলার সঙ্গে, তা যেন নিজেরই বিশ্বাস ছিল না। হঠাৎ মুখ ফসকে বলা কথাটাতে ইভার মুখে কী প্রতিক্রিয়া হলো তা দেখবার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল, কিন্তু সে কৌতূহল দমন করল কৃষাণু। এই নির্জন ঘরে ও পূর্ণ দৃষ্টিতে ইভার দিকে তাকাতে সাহস পায় না। একটু নীরবতা। ইভাই ফের বলে, বাবা নিশ্চয়ই খুব ব্যস্ত হয়ে পড়েছেন। নতনিত্যে কৃষাণু গম্ভীর হয়ে বলে, পড়াটাই তো স্বাভাবিক, আপনি তো এসে পর্যন্ত কোনো চিঠি দেননি। কি করে দেব বলুন, এসে পর্যন্ত জমে মানুষের যে টানাটানি চলছিল, একেবারে সময় পায়নি। আজকেই শুধু হাতে এসেছে অখণ্ড অবসর, আজই খবর দিতাম, কিন্তু আপনিই এসে পড়লেন। আপনার শ্বশুর? তাকে আজ কলকাতায় রিমুভ করা হলো। ক্রমে ক্রমে এবার কাছ থেকে সব খবর পাওয়া গেল। হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যান জীবনানন্দবাবু। ব্লাড প্রেশার ছিলই, এই বিশাল প্রাসাদের একান্তে তিনি থাকতেন কিছু বেতনভোগ ঝি চাকর আর কর্মচারীর বেষ্টনীতে। একটি সন্তান জীবনানন্দবাবুর। তাকে টেলিগ্রাম করা হয়েছিল তার আসানসোলের ঠিকানায়। আসানসোলের কাছে একটা স্কুলে তিনি গেমস টিচার। তিনি আসেননি, চিঠিপত্রও আসেনি কোনো তার। এদিকে ইভাকে আনতে লোক যায় কলকাতায়। সে এসে পড়ে অনেকটা সুবিধা অবশ্য হয়েছিল। ইভার খুড়শ্বশুরের একটি ছেলেও এসে পড়েছিল টেলিগ্রাম পেয়ে। ওরা দুজনে মিলে যা পেরেছে করেছে। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আজ তাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির গাড়িতে করেই গেছেন তিনি, সঙ্গে মৃন্ময় অর্থাৎ ইভার দেওরও আছে। আপনিও তার সঙ্গে কলকাতায় গেলেন না কেন? না, বিশেষ একটা কাজে আটকে গেলাম আমি, আজই বিকেলে যাব। একাই? না, একজনের সঙ্গে যাব। চোখে না দেখেও কানে শুনে বুঝতে পারে কৃষাণু এ কথাটাই কেমন যেন রাঙিয়ে উঠেছে ইভা। বাক্যের 3টি শব্দই যেন বার হয়ে এলো লজ্জারুণ একটি কণ্ঠ থেকে। ইভা কি তবে কৃষাণুর সঙ্গে ফিরে যাওয়ার কথা ভাবছে? তাই কি নত হয়ে পড়ল দৃষ্টি? নত হয়েছে কি? অদম্য কৌতূহলে এতক্ষণে প্রথম চোখ তুলে তাকায় কৃষাণু, আর তাকিয়েই চমকে ওঠে। জোড়া ভ্রুর মাঝখানে একটি কুমকুমের টিপ। হালকা চাপা রঙের সেই সিল্কের শাড়িখানায় পড়েছে ইভা। গায়ে আগুন রঙে আঁটো জ্যাকেট। দার্জিলিং পাথরে সেই ধুকধুকে দুলছে বুকের উপত্যকায়। না, শাড়ি ব্লাউজ পরিষ্কার দেখতে পাচ্ছে কৃষাণু, তবু ভয়ে কণ্ঠনালী শুকিয়ে ওঠে তার। ইভা চোখ তুলে তাকায়নি, নতনিত্যে একটু সামলে নিয়ে বলে, না না, একা নয়, আশা করছি উনি এসে পড়বেন বিকেলের ট্রেনে। টেলিগ্রাম করেও জবাব না আসাতে একজন কর্মচারীকে পাঠিয়েছে আসানসোলে। তিনি পৌঁছে টেলিগ্রাম করেছেন আজ বিকেলের গাড়িতেই ফিরে আসছেন বলে। তাই আমি বাবার সঙ্গে কলকাতা যাইনি, উনি এলে আমরা দুজনে একসঙ্গে কলকাতা যাব। ও কি, আপনি উঠছেন কেন? কৃষ্ণ অতর্কিতে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বলে, আমি তবে চলি। ইভা বাধা দিয়ে বলে, সে কি, না না, তা হয় না, সারাটা দিন একা একা কাটবে কি করে আমার? বসুন, মেসে কেউ আপনার জন্য সপরির প্রতীক্ষায় বসে নেই। মরিয়া হয়ে কৃষাণু বলে, তাহলে আপনার ঝিকে একটু ডাকুন এখানে। কেন? একটু জল খাবো। এনে দিচ্ছি, ঝি নিচে গেছে। ইভা উঠে পাশের ঘরে যায়। কৃষাণু প্রাণপণে মনকে সংযত করে, কোনো মতেই মনের উপর নিয়ন্ত্রণ শ্লথ হতে দেবে না।
চিন্তাধারাকে সে অন্য পথে চালিত করতে চায়, কিন্তু ওর আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আতঙ্কের বাকমুখ থেকে মনটা কিছুতেই মোড় ঘুরল না। ইভা অল্প পরে ফিরে আসে একটা ডিশে কিছু পুডিং আর কাঁচের গ্লাসে জল নিয়ে। সেই সাবেকি জমিদার বাড়িতে এমন তৈরি কাস্টার্ড পুডিং একেবারেই অভাবিত। কিষাণের বিস্ময় লক্ষ্য করে ইভা কৈফিয়তের ভঙ্গিতে বলে, উনি পুডিং খুব ভালোবাসতেন। খেয়ে নিয়ে কৃষ্ণ প্রশ্ন করে, এখানে এসে তাহলে সুকান্তবাবুর সঙ্গে দেখা হয়নি আপনার? ইভা হেসে বলে, পুডিংটা খেয়ে আপনার বুদ্ধি একটু খুলেছি দেখছি। কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ভোজনের ফল হাতে হাতে পাবেন, আজ রাত্রেই দেখা হবে। ইভা মুখ টিপে হেসে বলে, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। এই সব চটুল রসিকতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে কৃষাণ। অনাত্মীয় একটি মহিলার সঙ্গে এ ভাষায় এভাবে সে যে কথা বলতে পারে তা তার নিজেরই ধারণা ছিল না। নিজের কৃতিত্বে সে আত্মহারা হয়ে উঠছে, কিন্তু ভয়ও হচ্ছে প্রচণ্ড। ওর বুকের মধ্যে যে গুড়গুড় করে উঠছে, হাড়ের মধ্যে যে শিরশিরানি ছোঁয়া পাচ্ছে, সে কি আনন্দে না আতঙ্কে, নাকি এগুলো তার রোগের আক্রমণের পূর্বাভাস? হঠাৎ বলে ফেলে বেচারি, আপনি বরং আপনার ঝিকে ডেকে পাঠান এখানে। রীতিমতো অবাক হয়ে ইভা বলে, কেন বলুন তো? উত্তর দিতে দেরি হয় কৃষাণুর, তবু শেষ পর্যন্ত একটা উত্তর দিতে হয়। বলে, একটি বিশেষ সন্ধ্যার কথা আপনি আমাকে ভুলে যেতে বলেছিলেন। আজকের এই সকালের স্মৃতিটা আমি ভুলে যেতে রাজি নই। এবার ইভার পক্ষে জবাব দিতে বিলম্ব হয়। জোড়া ভ্রুর মাঝখানের কুমকুমের টিপটে লম্বাটে দেখাচ্ছে চামড়ার কোঞ্চনে, নোকটা খুঁটে দাঁতে। অবশেষে মন স্থির করে বলে, আপনি কি এ ঘরে অস্বস্তি বোধ করছেন কৃষাণুবাবু? মেদিনী নিবদ্ধ দৃষ্টি কৃষাণু বলে, বলা অশোভন, তবু বলছি, করছি। ইভা এ কথা আঘাত পেল কিনা বোঝা গেল না, আবার প্রশ্ন করে, কিন্তু কেন বলুন তো? অত্যন্ত কুণ্ঠিত হয়ে বেচারি জবাব দেয়, সে কথা আমি আপনাকে বোঝাতে পারবো না, আমাকে মাপ করবেন। নাই বা বোঝালেন সব কথা, কিন্তু কিসে অস্বস্তি বোধ করছেন তা তো বলতে পারেন। চোখ ফেটে জল আসে, ছুটে পালাতে পারলে যেন নিস্তার পাওয়া যায়, কিন্তু তা তো আর সম্ভব নয়। তেমনি অসম্ভব মনে হচ্ছে এই নির্জন ঘরে ওই মেয়েটির সঙ্গে এমন আলাপ। তাই বলে, কিসে অস্বস্তি হচ্ছে কি করে যে বোঝাই আপনাকে? আর বললে শুধু অসৌজন্য নয়, অভদ্রতাও হবে হয়তো। ইভা কিন্তু নাছোড়বান্দা, বলে, হোক, তবু আপনি বলুন, আজ আপনি আমার অতিথি, এ বাড়ির অতিথি। আপনার অস্বাচ্ছন্দ্য যদি কোনো কিছুতে হয় তা আমাকে দূর করতেই হবে। বলুন আপনি, লক্ষ্মীটি। শেষ সম্বোধনটার আন্তরিকতায় একটু বুঝি বিচলিত হয়ে পড়ে কৃষাণু। বুঝতে পারে 4-5 দিন অক্লান্ত সেবা শুশ্রূষার পর আজ একটু আলাপ করার সময়, সুযোগ আর মানুষ পেয়েছে ইভা। আর এ মানুষও সেই মানুষ যার জন্যে প্রতিদিন সকালে শেষ বই যে সারাদিন আগলে রাখত, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে লাইব্রেরি ঘরে বদলে নেবে বলে। হোক অসৌজন্য, তবু এই মিষ্টি লক্ষ্মীটি ডাকের মর্যাদা তাকে রাখতেই হবে। উঠে চলে যেতে পারবে না এখনই। তাই মরিয়া হয়ে বলে ফেলে, না, ও অস্বস্তি এ ঘরে নির্জনতায়, আপনার ওই চাপা রঙের শাড়িতে, ওই লকেট হারে। বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায় ইভা। কৃষাণুর মাথাটাও একেবারে ঝুঁকে পড়ে বুকের উপর। অনেকক্ষণ ইভার দিক থেকে কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে মুখ তোলে কৃষাণু। দেখে নির্জন ঘরে ও একা বসে আছে। কি করবে এবার বুঝে উঠতে পারে না। প্রায় মিনিট 10 পরে ইভা ফিরে আসে। তার কোলে একটি বছর 3-এর ছেলে। তাকে এক মুঠো খেলনা দিয়ে সে নামিয়ে দেয় মেঝেতে। কৃষাণু লক্ষ্য করে দেখে ইতিমধ্যে ইভা সাজটা পাল্টে এসেছে। লাল ভেলভেট পাড়ের পাটভাঙা মিলের একখানা সাধারণ শাড়ি পরেছে। গলার মালাটা খুলে রেখে এসেছে, যেন কিছুই হয়নি তেমনিভাবেই বলে,
এটি হচ্ছে আমাদের বামুনদির ছেলে, কদিনেই বেশ ভাব হয়ে গেছে আমার সঙ্গে। নারী টুলটুল। টুলটুলে গালটাও টিপে দেয়। কৃষাণু কিন্তু অত শীঘ্র সহজ হতে পারে না। গাঢ় স্বরে বলে, আমার এই অদ্ভুত আচরণে আপনি নিশ্চয়ই। বাধা দিয়ে ইভা বলে, মাস্টারমশাই, আজকে সকালের সব কথা আপনাকে ভুলে যেতে বলছি না, কিন্তু এইমাত্র আপনার সঙ্গে আমার যে কথোপকথন হলো সেটুকু আমরা দুজনেই ভুলে যাব। মনে করবেন আজকের এই সুন্দর সকালবেলাটায় ওটুকু ঘটনা ঘটেনি। এবারেও ধরে নিলাম কথাটা বলতে বাধ্য কৃষাণুর। আবার কিছুটা চুপচাপ। হেসে ইভা বলে, কি হলো, অমন মুখ গুমরা করে থাকলে বুঝি গল্প করা যায়? ইলু কেমন আছে বলুন। কৃষাণু সে কথার জবাব না দিয়ে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কিছু মনে করবেন না তো? না না, করব না, জিজ্ঞাসা করুন। তবে বিনিময়ে আমাকেও কয়েকটি প্রশ্ন করবার অধিকার দিতে হবে কিন্তু। কৃষাণু ঘাবড়ে গিয়ে বলে, আচ্ছা, তবে না হয় থাক। খিলখিল করে হেসে ওঠে ইভা, বলে, আচ্ছা বাপু, হলো। আমি না হয় কোনো প্রশ্ন করব না, কাঠ গড়ায় ওঠা সাক্ষীর মতো শুধু জবাবই দিয়ে যাব। তা বলুন, কি বলছিলেন? কৃষাণু বলে, আপনার শ্বশুরের অবস্থা তো ভালোই, তাহলে সুকান্তবাবু চাকরি করেন কেন? ইভা সহজভাবে সমস্যাটা পরিষ্কার করে দেয়। ওদের ঘরোয়া কথা বলতে কোনো সংকোচ বোধ করে না। জীবনানন্দবাবুর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার একমাত্র পুত্রের মতবিরোধ হয়। বিষয়টা কি স্পষ্ট করে না বললেও সেটা আন্দাজ করতে পারে কৃষাণু। তা সে যাই হোক, এই মতান্তর ক্রমে মনান্তরে পরিণত হয়। একদিন শেষ পর্যন্ত সুকান্তবাবু রাগ করে বাড়ি ছেড়ে চলেও যান। আগে নাকি ওদের অবস্থা আরও ভালো ছিল। জমিদারি প্রথা রদ হওয়ার পর ওদের সে রবরবা আর নেই। তাছাড়া ছেলে চলে যাওয়ার পর থেকেই জীবনানন্দবাবুও কেমন একটা বিতরোগ এসেছে সংসারের প্রতি। বাড়িঘর মেরামত করানো, সম্পত্তি দেখাশোনা করা কিছুই আর মন দিয়ে করেন না তিনি। কার জন্যেই বা করবেন? সব শুনে কৃষাণু বলে, আপনাকে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কিন্তু সেটা বোধহয়। ইভা বাধা দিয়ে বলে, এইসব ফর্মালিটির হাত এড়াবার জন্যেই একদিন আপনাকে বলেছিলাম আমাকে বন্ধুভাবে গ্রহণ করতে, কিন্তু তাতে তো আপনি রাজি নন। কৃষাণু হঠাৎ বলে বসে, সেদিন রাজি ছিলাম না, আজ রাজি। ইভা একগাল হেসে বলে, তাহলে এবার অকপটে আপনার প্রশ্নটা পেশ করুন, তবে অমন মুখ নিচু করে নয়, বান্ধবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে হবে। কৃষাণু হেসে ওর দিকে তাকায়, নিঃসংকোচে বলে, সুকান্তবাবু শুনেছিলাম পানদোষ আছে, তাহলে স্কুলে চাকরি পেলেন কি করে উনি? ইভা একটু গম্ভীর হয়ে বলে, জানেন তো, সে কথা আমিও ভেবেছি, ভেবে উত্তর পাইনি। শুধু ড্রিঙ্ক করে নয়, নিয়ম শৃঙ্খলা ও একদম মেনে চলতে পারে না। থিয়েটার, খেলাধুলো, শিকার, এই নিয়েই ওর দিন কাটে। ঘন্টায় ঘন্টায় কেমন করে নিয়ম মাফিক ক্লাস নেয়ও জানি না। হয়তো বাবার সঙ্গে মনোমালিন্যে সে নিজেকে খানিকটা শুধরে নিয়েছে। তা নিয়ে থাকলে বলবো এ বিরোধ ওর পক্ষে অভিশাপ নয়, আশীর্বাদ। আজ বিকেলে কিশোরীবাবুর সঙ্গে ও ফিরে এলেই জানতে পারবো। বেলা বেশ বেড়ে উঠেছে, গ্রীষ্মকাল, বেশি বেলা হলে রোদে কষ্ট হবে। কৃষাণুর হাতে ঘড়ি নেই, ঘরেও কোনো ঘড়ি নেই। বলে, কটা বাজে? 10:30। আমি তাহলে উঠি এবার। তাই কি হয় নাকি? আজ আপনি আমার অতিথি, এত বেলায় না খাইয়ে কি আপনাকে আমি ছেড়ে দিতে পারি? বারে, খেলাম তো আমি পুডিং। এবার মুখ টিপে হেসে বলে, সে তো আর পেট ভরাবার জন্যে খাননি। যেই শুনলেন অন্য একজন পুডিং খেতে ভালোবাসেন, অমনি হিংসে করে তাতে ভাগ বসালেন। কৃষাণুর ইচ্ছে করছিল এখানে একটা রসিকতা করার, বেশ জুৎসই একটা ঠাট্টা মনেও এসেছিল। ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও বাংলা কথা সাহিত্যের কল্যাণে ও জানে এই জাতীয় রসিকতা বান্ধবীর সঙ্গে করলে সেটাতে অসৌজন্য প্রকাশ পায় না। বলি বলি করেও শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে উঠতে পারে না। ইভা বলে,
এখানে স্নানাহার করবেন, দুপুরে একটু গড়িয়েও নেবেন, বিকেলে আপনার সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দেব, তারপর আমরা তিনজনে একসঙ্গে কলকাতা যাব। দুই একবার মৃদু আপত্তি জানিয়ে কৃষাণু বুঝতে পারে এছাড়া গত্যন্তর নেই। তখন নিশ্চিন্ত হয়ে খোশ গল্পের দ্বিতীয় খণ্ড খুলে বসে। ইভা দ্বিতীয় পর্যায়ে প্রথমেই সরাসরি বলে বসে, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি। বাধা দিয়ে কৃষাণু বলে, কিন্তু শর্ত ছিল আমি শুধু প্রশ্ন করব আর আপনি শুধু উত্তর দিয়ে যাবেন। বারে, সেই মামলা তো ডিসমিস হয়ে গেল, আপোষ হয়ে গেল তো। কৃষাণু অবাক হওয়ার ভান করে বলে, কই, আমি তো কোনো আপোষ করিনি। গালে একটা আঙুল ঠেকিয়ে ইভা চোখ বড় বড় করে বলে, মা, কি মিথ্যুক আপনি! আপনি বললেন না সেদিন মামলা তুলে নিতে রাজি ছিলাম না, আজ রাজি। কৃষাণু হেসে বলে, হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, জিজ্ঞাসা করুন, কি বলছিলেন? আমার প্রশ্নটা স্বাভাবিক এবং প্রাঞ্জল। আপনি বিয়ে করছেন না কেন? কৃষাণু লজ্জা পায় না, আর পায় না বলে খুশি হয়ে ওঠে। হেসে বলে, প্রশ্নটা তো স্বাভাবিক বটেই, আর প্রাঞ্জল, তা হ্যাঁ, প্রাণ তো জলই হয়ে গেল আমার। শুনুন, রসিকতা বন্ধ করে জবাবটা দেবেন কি? কাঠ করে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নের স্পেসিফিক জবাব দিতে হয়। কৃষাণু বলে, ওই মনমতো পাত্রী পাইনি বলে। আমি যদি আপনার মনমতো একটি পাত্রীর সন্ধান দিই? বেশ তো, আমি তাইলে তৎক্ষণাৎ টোপর কিনতে ছুটে যাব। দেখ, আমি কিন্তু সিরিয়াস। বিয়ের ব্যাপারে আমিও অসিরিয়াস নই নিশ্চয়ই। ইভা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কৃষাণু একটু ইতস্তত করে বলে, না, বলছি, এখানে সিগারেট খাওয়া কি অশোভন হবে? সিগারেট? আপনি সিগারেট খান নাকি? কই, কখনো তো খেতে দেখিনি। কৃষাণু আতঙ্কিত হবার অভিনয় করে বলে, এই রে, ভারী ভুল করে বসেছি তো। আমি যে ভালো ছেলে নই এটা আপনি জেনে ফেললেন। এখন বোধহয় সেই মহিলাটির সঙ্গে আমার বিবাহ প্রস্তাব উইথড্র করবেন আপনি। সিগারেট ধরাতে ধরাতে কৃষাণু ছাই ফেলার জন্য ড্রেসিং টেবিলের উপর থেকে ছোট্ট একটা রূপার কাপ টেনে নেয়। ইভা বলে, বসুন, আমি অ্যাস্ট্রে নিয়ে আসছি। হঠাৎ খেয়াল হয় কৃষাণুর। কাপটা পরীক্ষা করে দেখে তার গায়ে লেখা আছে, টু এম চৌধুরী অ্যাজ এ ডক্টর ভোস ইন তটিনীর বিচার। অ্যাস্ট্রেটা টেবিলের উপর নামিয়ে রেখে ইভা বলে, যাক, নিশ্চিন্ত করলেন আপনি। বিয়ে করবার নামে আপনি যে মৌজ করে সিগারেট ধরেন, এ খবরটা বাবাকে বলবো এখন। একটু চমকে উঠে কৃষাণু বলে, বাবাকে? বাবাকে কেন? বারে, তিনিই তো জিজ্ঞাসা করতে বলেছিলেন। রসিকতার বাষ্পটুকু পর্যন্ত অন্তর্হিত হয়ে যায়। বলে, আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? আপনার বাবাও কাল ওই রকম একটা প্রশ্ন করেছিলেন। তা পাত্রীটিকে আপনি চেনেন? নিশ্চয়ই। কে? ধরুন, যদি বলি আমার ছোট বোন আইভি। স্তব্ধ হয়ে বসে থাকে কৃষাণু। বেশ কিছুক্ষণ পরে মুখ তুলে কৃষাণু ধীরে ধীরে বলে, আমাকে মাপ করবেন ইভা দেবী, আমি রাজি নই। কেন বলুন তো? কারণটা আমি জানাতে পারবো না। আপনি তো আইভিকে দেখেননি, সে আমার মতো কালো নয়। কালো আপনিও নন ইভা দেবী, সেজন্য নয়। তবে কি, কারণটা কি অর্থনৈতিক? না না, আপনার বাবা তো বলেছিলেন অর্থনৈতিক অসুবিধাটা থাকবে না। একবার একটু যেন বেঁধে যায়, তবু সব সংকোচে ত্যাগ করে ইভা নিক্ষেপ করে তার পরবর্তী প্রশ্নটি, আপনি কি কাউকে ভালোবাসেন? লাজ্জুক কৃষাণুর পক্ষে জবাব দেওয়া শক্ত। সে কি মনে মনে কোনো মেয়েকে ভালোবাসে? হ্যাঁ, বাসে। ধূপছায়া রঙে ঢাকায় শাড়ি পরা একটি অপার্থিব মেয়ে ওর মনের এক কোণায় নিত্য এসে দাঁড়ায় লাজু নম্র চরণে। পায়ে তার আলতা রাঙা রেখা, কপালে সিঁদুরের ছোট্ট টিপ। সেই মেয়েটি, কৃষাণু জানে, দুনিয়ার কোথাও নেই। সে ওর মানুষই।
ইভা ওর লজ্জাজড়িত নীরবতাকে উপভোগ করে। কেমন যেন বেদনার্ত হয়ে ওঠে। সহানুভূতিতে, স্নেহে ওর চোখ দুটি আর্দ্র হয়ে ওঠে। চাপা গলায় ও আস্তে আস্তে বলে, আমি জানি আপনার মনের কথা। চমকে ওঠে কৃষাণু। ইভা বলেই চলে, আপনি একটি মেয়েকে মনে মনে ভালোবাসেন, কিন্তু আপনি এও জানেন তাকে দূর থেকে শুধু ভালোবাসা যায়, তাকে ঘরে আনা যায় না, তাই নয় কি? অবাক হয়ে যায় কৃষাণু। বলে, আপনি কি করে জানলেন? অদ্ভুত হাসল ইভা। এর জবাব অতি সহজ, কিন্তু ইভা জানে সে কথা বলা যায় না। যতটা বলেছে হয়তো এতটা খোলাখুলি বলা উচিত হয়নি ওর। হাজার হোক সে এবারের বউ। লাজুক কৃষাণুকে ভালো করে চেনে বলেই এতটা মন খুলে কথা বলতে পেরেছে ইভা। সে নিশ্চিত জানে যে তার এ কথার জবাবে কৃষাণু কখনোই ভেঙে পড়ে বলবে না, একবার বলো ইভা, ঘরে না এলেও সে মেয়েটিও আমাকে তেমনি করে ভালোবাসে। সেটুকু সাহস ছিল বলেই এতখানি খুলতে পেরেছে মনের কপাট। অদ্ভুতভাবে হেসে তাই বলে, আপনি তো জানেন সে আপনার ঘর করতে আসতে পারবে না কোনো দিনই, তাই বলে কি বিয়েই করবেন না আপনি জীবনে? কৃষাণু জবাবে বলে, জানি না এত কথা কি করে আন্দাজ করেছেন আপনি, কিন্তু বাধা শুধু সেটাই নয় বুঝলেন, আরও বাধা আছে। সে বাধা দূরতিক্রম্য, তাই হয়তো বিবাহিত জীবন আমার হবার নয়। অবাক গলায় ইভা বলে, দূরতিক্রম্য বাধা কিসের? কৃষাণু মাথা নিচু করে বলে, এই আলোচনা আমার পক্ষে ক্লেশকর। ঠিক যে কারণে আপনি গলার লকেটটা খুলে রেখে এলেন, শাড়িটা পাল্টে এলেন, যে কারণে একদিন সন্ধ্যায় হঠাৎ ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল আপনাকে, সেই কারণেই। আমাকে মাপ করবেন ইভা দেবী, আমি ঠিক সুস্থ স্বাভাবিক মানুষ নই। সব কথা আপনাকে বলা যায় না, কাউকেই বলা যায় না। আপনি দয়া করে আপনার বাবাকে বুঝিয়ে বলবেন। অনেকক্ষণ ইভা কোনো জবাব দেয় না। কুঞ্চিত যুগ্ম ভ্রুর মাঝখানে দুটি অবাক দৃষ্টি মেলে দেয় জানলা দিয়ে কোন দুর্নিরীক্ষ দিগন্তে। বসে থাকে চুপ করে। কৃষাণুর গলায় একটা বোবা কান্না যেন আটকে গেছে। কি ভাবল ইভা? সে কি এখন থেকে ঘৃণা করবে কৃষাণুকে? সে কি ভাবল কৃষাণুর কোনো দৈহিক অপূর্ণতা আছে, তাই সে বিবাহিত জীবনে বিতকাম? লজ্জায়, সংকোচে, মর্মান্তিক অপমানের অন্তর্দাহে সে ভিতরে ভিতরে পুড়তে থাকে। হয়তো ইভা এখন ভাবছে, কোন লজ্জায় সে এমন একটা নপুংসকের সঙ্গে বন্ধুত্ব করল। একটা দীর্ঘশ্বাস পড়ে ইভার। অদ্ভুত মিষ্টি গলায় ও শুধু বলে, নিন, উঠুন এবার, স্নান সেরে নিন। নিন, উঠুন, 5টা বেজে গেল যে। ঘুমটা ভেঙে যায় কৃষাণুর। ভারী সুন্দর লাগে পরিবেশটা। পুরো গদিওয়ালা নরম বিছানা। যে ঘরটাতে সকালেও বসেছিল এটা ঠিক তার পাশের ঘর। মাঝে সে গাতালা লাগানো দরজা দিয়ে আসতে হয় এ ঘরে। ওই একটিই দরজা। নিঃসন্দেহে এটাই ওদের স্বামী স্ত্রীর শয়নকক্ষ। মার্বেল পাথরের নকশা কাটা ঠান্ডা মেঝে, হালকা ডিস্টেম্পার করা সবুজাও দেওয়াল। পশ্চিমের জানালাটা বন্ধ, ঘরটা প্রায়ন্ধকার, নিস্তব্ধ। টেবিল ফ্যানের একটানা একটা আওয়াজও শুধু শোনা যায়। একটা মিঠে মিঠে গন্ধ উঠছে কিসের। খেয়াল করলে কৃষাণু দেখতে পেত মাথার কাছে যে টেবিল ফ্যানটা রাখা আছে তাতেই আছে ছোট্ট রেকাবিতে রাখা কয়েকটা জুঁই ফুল। পরিপূর্ণ আহারাদির পর এমন পরিবেশে এরকম একটা মৌরসী ঘুমের আমেজ সহজে কাটতে চায় না। তবু উঠতে হলো তাকে। দেখে ধুমায়িত এক পেয়ালা চা হাতে দাঁড়িয়ে আছে ইভা। বলে, যান তো যান, মুখ হাত ধুয়ে আসুন। ঘরের লাগাও বাথরুমটা চেনা হয়ে গেছে। মুখ হাত ধুয়ে এসে বসে আবার পালঙ্কে। চায়ের সঙ্গে আর কিছু খাবেন নাকি এখন? চমকে উঠে কৃষাণু বলে, আবার? তবে তাড়াতাড়ি চাটা খেয়ে নিন তো, চলুন, বেরোতে হবে তো। হ্যাঁ, কিন্তু সুকান্তবাবু কই? তিনি আসেননি। আসেননি? আসেননি মানে? আসবেন না? হঠাৎ একটু রুক্ষ স্বরে ইভা বলে,
আচ্ছা, সেসব বৃত্তান্ত পরে হবে, কিন্তু আর দেরি করলে 5:40 ট্রেনটাও আমরা ধরতে পারবো না। কৃষ্ণ একটু আহত হয়। হঠাৎ কেন যে এমন রুক্ষ হয়ে উঠল ইভা বোঝা গেল না। অল্পক্ষণ পরেই ইভা তৈরি হয়ে এসে বলে, নিন চলুন তো, চলুন এবার। আপনি জামা কাপড় পাল্টাবেন না? না না, আসুন আসুন। এবারে ওর কণ্ঠে অহেতুক উষ্মা। ওর পিছন পিছন সিঁড়ি দিয়ে নেমে আসে কৃষাণু। সে ভাবছিল, আশ্চর্য মেয়ে ইভা। সেদিন বাড়ির বাইরের ঘরে ওকে ময়ূরকুণ্ঠী রঙের একটা মাইশো সিল্ক পরে থাকতে দেখে ওর মনে হয়েছিল, বড়লোকের মেয়েরা কি এমন শাড়ি বাড়িতেও পরে নাকি? আজ মনে হলো, এমন সাধারণ লাল পেড়ে শাড়ি পরে কেউ পথে বার হয় নাকি? বাড়ির ফটকের সামনে দাঁড়িয়েছিল ঘোড়ার গাড়ি। দারোয়ান আর ঝিকে কী সব নির্দেশ দিল ইভা। তারপর উঠে বসল গাড়িতে কৃষাণুর মুখোমুখি। পাথর বাঁধানো পথে ঘর ঘর করে চলল গাড়ি। হঠাৎ আচমকা একটু হেসে ইভা বলে, আপনি কোনো কথা বলছেন না যে, কি হলো? কি বলবো? দুটো সান্ত্বনের কথাও তো বলতে পারেন। 1 প্লেট পুডিং কুকুরের মুখে ধরে দিয়ে এলাম। আশ্চর্য মেয়ে তো, ভাবে কৃষাণু। একটু আগে সে প্রশ্ন করেছিল সুকান্তবাবু কেন আসেননি, তখন রুখে উঠেছিল ইভা। অথচ এখন নিজের থেকেই সে প্রসঙ্গটা তুলছে। বলে, কেন এলেন না তিনি? জানলা দিয়ে ইভা তাকিয়েছিল বাইরের দিকে। গঙ্গার ধার দিয়ে পাথর বাঁধানো পথ, পড়ন্ত রৌদ্র ম্লান হয়ে আসছে। সমস্ত দিনের গুমোট গরমের পর আকাশটা থমকে আছে। ক্লান্ত দেহে বিদায় নিচ্ছে সূর্য পশ্চিম দিগন্তে। সেই দিকে এক দৃষ্টে তাকে ইভা বলে, তিনি ওখানে নেই। কিশোরীবাবু একাই ফিরে এসেছেন। এখন আর ওই স্কুলে কাজ করেন না তিনি। চাকরি ছেড়ে দিয়েছেন, অথবা ছাড়িয়ে দিয়েছে। কিছুটা দুজনেই চুপচাপ। তারপর বাইরের দিকে তাকিয়ে ইভা বলে, থাকো কথা, অন্য কোনো গল্প করুন। কৃষ্ণ বুঝতে পারে সুকান্তবাবুর প্রসঙ্গটা এড়িয়ে যেতে চায় ইভা। হয়তো মনে মনে সে তীব্রভাবে প্রত্যাশা করেছিল আজ তাকে। ওদের মনের মিল হয়নি। রাগ করে ওকে একদিন ছেড়েও গিয়েছিল ইভা। ইলা একদিন বলেছিল দিদিকে ওরা মারে। ওরা নিশ্চয়ই গৌরবে। জীবনানন্দবাবুর সংসারে যেটুকু দেখেছে কৃষাণু, তাতে আন্দাজ করতে অসুবিধা হয় না যে সুকান্তবাবু ছাড়া আর কেউ নিশ্চয়ই ইভার সঙ্গে দুর্ব্যবহার করেনি। অথচ এই দুশ্চরিত্র মদ্যপ স্বামীর জন্যে আজও তার মনের কোণে সঞ্চিত আছে গোপন দাক্ষিণ্য। সে যেন ক্ষমা করবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে। ইভা বুদ্ধিমতী, তাই বলতে পেরেছিল, পাপের সঙ্গে মনোমালিন্য হয়তো অভিশাপ নয়, আশীর্বাদই হবে তার কাছে। মনে পড়ল কৃষাণুর যে কথাটা আজ সে প্রথম চোখ তুলে তাকায় ইভার দিকে। সে কণ্ঠস্বরে যে লজ্জার আমেজ মিশেছিল, তাতেই বোঝা যায় মনে মনে সে আজও প্রত্যাশা করে পুনর্মিলনের। এক কাজ করবেন, চলুন গঙ্গা পার হয়ে ব্যারাকপুর দিয়ে যাই। কেন? তাতে তো আরও দেরি হবে। হলোই বা, কি এমন রাজকার্য পড়ে আছে কলকাতায়? কৃষাণু বুঝতে পারে না কি চাইছে ইভা। ইতস্তত করে। হয়তো মনের মধ্যে যে উত্তাপ জমা হয়ে আছে গঙ্গার শীতল বাতাসে তা সে জুড়িয়ে নিতে চায়। তাই ইভার ইচ্ছে অনুযায়ী ঘোড়ার গাড়িটা গঙ্গার ঘাটে এসে দাঁড়ায়। নেমে পড়ে ওরা, ভাড়া মিটিয়ে দেয়। সুটকেসটা আমার হাতে দিন, বলে কৃষাণু। না থাক, এটা মোটেই ভারী নয়। আরে হালকা বলেই তো বলছি, ভারী হলে না হয় একটা সান্ত্বনা থাকতো। হালকা যখন, তখন এই শিভ্যালরি দেখাবার সুযোগটা ছাড়ি কেন? বেশ বাবা বেশ, বাবা আপনার সঙ্গে কথায় আর পারি না। নিন। সুটকেসটা বাড়িয়ে দেয় ইভা। কৃষ্ণ একটু ইতস্তত করে বলে, ইয়ে এখানে রাখুন। ইভার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। হাতে হাতে সুটকেসটা হস্তান্তরিত হয় না। মাটিতে নামানো সুটকেসটা তুলে নেয় কৃষাণু। এক নজর ওর দিকে তাকিয়ে কৃষাণু বুঝতে পারে ইভার মনের মেঘ কেটে গেছে। সুকান্তের জন্যে মনে মনে সে আজ সারা সকাল প্রহর গুনেছে। তাই আশাভঙ্গে রুক্ষ হয়ে উঠেছিল তখন।
এতক্ষণে আবার সামলে নিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে। শুধু স্বাভাবিকই নয়, বুক চাপা ওই প্রাসাদ থেকে মুক্ত প্রকৃতিতে বেরিয়ে এসে ক্রমেই সে খুশিয়াল হয়ে উঠেছে। তার অনুমান যে সত্য তা বুঝতে পারে এবার পরের কথাটায়। একটা জিনিস খাওয়াবেন? কি? অবাক কৃষ্ণ প্রশ্ন করে। ওই মোড়ের দোকান থেকে এক খিলি মিঠে পান নিয়ে আসুন না। কৃষ্ণর ভারী মজা লাগে। ইভা একেবারে সহজ হয়ে পড়েছে। পিচমোড়া গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের ওপাশে একটা পানের দোকান। এক গাদা ডাব জড়ো করা আছে পাশে। পিতলের পাটাতনে এক চাই বরফের উপর বিছানো আছে একসার খোলা পান, তার উপর নানান মশলা বিছানো। ইভাকে রাস্তার এপাশে রেখে কৃষ্ণ ওদিকে চলে যায় পান কিনে আনতে। রাস্তার মাঝামাঝি গিয়ে শুনতে পায় ইভার পুনশ্চ, জর্দা আনবেন একটু। সূর্যটাই আটকে পড়েছে পশ্চিম দিগন্তের একখণ্ড কালো মেঘে, প্ল্যাটিনামের মতো উজ্জ্বল মেঘের সীমন্ত রেখা। গুমট গরমটা এখনও কাটেনি। পান নিয়ে ফিরে এলো কৃষাণু, দাঁড়ালো ইভার অনতি দূরে, বাড়িয়ে ধরল পানটা ওর দিকে। ইভার কৌতুকোজ্জ্বল মুখে ফুটে উঠল হাসির একটা আভাস। সেটা গোপন করে গম্ভীর হয়ে বলে, পানটা তো হাতে হাতে নেওয়া যাবে না, কোথায় নামিয়ে রাখবেন? কৃষাণু লজ্জা পায়। সেটা গোপন করবার জন্যই রাগ দেখিয়ে বলে, ধুর, ছেলে মানুষও করবেন না তো, ধরুন। অতি সাবধানে স্পর্শ বাঁচিয়ে পানের দোনাটা গ্রহণ করে ইভা। হাতে হাতে ছোঁয়া লাগলে যতটা লাল হয়ে উঠত তার চেয়ে বেশি রাঙিয়ে ওঠে বেচারি ইভার অতি সমতর্পণে সেটা গ্রহণ করার ভঙ্গিতে। ঘাটে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে পারানি লঞ্চটা মাঝগ্যাঙে যাত্রী বোঝাই হয়েছে চলেছে ওপারে। আর একটা লঞ্চ এখনও ছাড়েনি ওপার থেকে। গঙ্গায় ভাঁটার এখন শেষ। অনেকটা কাদা বেরিয়ে পড়েছে পাড়ের কাছে। পাষাণ ডানার সেই সোপান থেকে জল এখন অনেকটা দূরে। দুখানা করে কাঠের তক্তা পাতা আছে জল পর্যন্ত। ঘাটের ধারে দাঁড়িয়ে আছে অনেকগুলি যাত্রী। এক পাল ছাগল নিয়েও একজন দাঁড়িয়ে আছে। চারদিক দেখে নিয়ে ইভা বলে, একটা নৌকো ভাড়া করুন বরং, এই এক পাল পাঁঠা সহযাত্রী হতে পারবো না আমি। অগত্যা কৃষাণুকে সেই চেষ্টাই করতে হয়। এমন একটি দুর্লভ সায়ান্নে যদি গঙ্গাবক্ষে ভেসে পড়তেই হয়, তাহলে কলরব মুখরিত পারানি লঞ্চের তুলনায় ছোট পানসির পরিবেশ অনেক বেশি কাম্য। ঘাটে কোনো নৌকো ছিল না। একটু দূরে বাঁধা আছে একসারে নৌকো। কাদা বাঁচিয়ে আলগাভাবে ওরা সরে এসে মাঝিকে ডাকল। ছইয়ের থেকে বেরিয়ে এসে মাঝি ওদের দেখে নিয়ে বলে, পাড়ে যাবেন, একটু সবুর করতে হবে। কৃষ্ণ বিরক্ত হয়ে বলে, আরে বাপু, সবুর করবো না বলেই তো ডাকছি তোমায়। না বাবু, এখনই বান আসবে, আজ পূর্ণিমে, বান চলে গেলে নিয়ে যেতে পারি। এবার অসহিষ্ণু হয়ে বলে, কটায় আসবে বান? আগে 6:15। তা তোমার পার হতে কতক্ষণ লাগবে? এখন লাগে 20 মিনিট, জোয়ার এসে গেলে লাগে আধ ঘন্টা। বাম্বুরি বন্ধের দিকে তাকিয়ে ইভা বলে, তাহলে আর বাজি কথা না বলে এখনই নৌকো ছাড়ো তো তুমি, এখন ঠিক 5:40। মাঝি একবার গাঙের দিকে চেয়ে নিয়ে বলে, 12 আনা লাগবে কিন্তু বাবু। ইভা বলে, পুরো টাকাটাই দেব, এখন ছাড়ো তো দেখি নৌকোটা। তবে ঘাটে আসুন মাঠান, এখানে নায়ে চড়তে লারবেন। আবার কাদা বাঁচিয়ে ঘাটে আসে ওরা। নৌকো এসে লাগে জোড়া কাঠের পাটাতনের গায়ে। মাঝি নিজেই সুটকেসটা তুলে দেয়। সন্তর্পণে পা ফেলে কৃষাণু উঠে পড়ে নৌকায়। ইভা ইতস্তত করে মাঝপথে। মাঝি পিছন ফিরে সুটকেসটা গুছিয়ে রাখছিল। হঠাৎ দেখতে পেয়ে ধমকে ওঠে, কেমন মানুষ বাবু আপনি? বউ মানুষ উল্টে পড়বে কাদায়, ধরো কেন হাতখান আগ বাড়িয়ে। কৃষাণু বেচারির অবস্থা মর্মান্তিক। হাত বাড়িয়ে ইভার মকরমুখ বালা পড়া হাতখানা ধরতে হবে বলেই নয়, সে লাল হয়ে উঠেছিল এই কথা ভেবে যে মাঝি ওদের একটা মন গড়া নিকটতম সম্পর্কে বেঁধে ফেলেছে। তবু নৌকোর কিনারায় দাঁড়িয়ে হাতখানা সে বাড়িয়ে দেয়। আর 5 জন ছেলের কাছে ব্যাপারটা হয়তো অতি সাধারণ, কিন্তু ওর কাছে তা মনে হলো না। একটি নরম মুঠির স্পর্শে প্রত্যাশায় ওর চোখ দুটি আবেশে মুদে আসে। চমকপ্রদ একটা শিহরণের জন্য উৎকণ্ঠিত হয়ে ওঠে। সম্বিত ফিরে আসে, নৌকোটা তুলে ওঠায়। চোখ মেলে দেখে নৌকোয় উঠে এসেছে ইভা, ওর প্রসারিত করে সাহায্য না নিয়েই।
একটা দীর্ঘশ্বাস পড়ে কৃষাণুর। পাটাতনের একটি প্রান্তে বসে নীরবে একটা সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে ওঠে। একটু ফাঁক রেখে ইভাও এসে বসল পাশে। নৌকা ছাড়ল। খুব বেঁচে গেছেন, যাও। মুখ টিপে হাসি ইভা। কেন? আর একটু হলেই ছোঁয়াছুঁয়ি হয়ে যেত যে। কেন, আমাকে ছুঁয়ে ফেললে কি আপনার জাত যেত? তাই বুঝি গঙ্গা জল মাথায় দিচ্ছেন? জাত আমার যেত না বাপু, জাত যেত আপনার। বাবা, কি মানুষ সঙ্গে করে বেরিয়েছি পথে, পদে পদে ভোগান্তি। কৃষাণু বলে, বেশ তো, ভোগান্তি আপনার না আমার? আপনার হুকুমেই তো ট্রেন ছেড়ে নৌকোয় চললাম, সুটকেস বইলাম, পান এনে দিলাম, জর্দার যোগান দিলাম। আর আপনার জন্য তারের খেলা দেখাতে দেখাতে আমি নৌকোয় উঠলাম, এই সাদা শাড়ি পরে পথে বের হলাম। কেন, আমি কি বলেছি? বলেননি? মাত্র 4খানা শাড়ি নিয়ে চলে আসি। তখন কি জানি এতদিন থাকতে হবে? দুখানা তো একেবারে ময়লা হয়ে গেছে, বাকি আছে এখানা আর সেই চাঁপা রঙের সিল্কের খানা। তা আপনি... কথার মাঝপথেই থেমে গেল ইভা। হঠাৎ লক্ষ্য করে দেখে কৃষাণুর মুখটা বেদনায় ম্লান হয়ে গেছে। কেন যে ভাবান্তর হলো কৃষাণুর তা বুঝতে পারে না। বুঝতে অনেক কিছুই সে পারে না, তবে এটুকু বুঝেছে কোথায় একটা ব্যথার কাঁটা বিঁধে আছে ওই ছেলেটির অন্তরের গহনে। সে ক্ষত দেখা যায় না, কিসের আঘাতে ওটা হয়েছে বোঝাও যায় না, কিন্তু বেদনশীল যন্ত্রণার অভিব্যক্তি মাঝে মাঝে অনুভব করা যায়। যখন নিভৃত ঘরে ও ঝিকে ডেকে দিতে বলে, অনুরোধ করে শাড়িটা পাল্টে আসতে, খুলে রেখে আসতে বলে দার্জিলিং পাথরের মালা ছড়া। প্রেম তোমার অনেক কিছু কেড়ে নেয়, বঞ্চিত করে নিশ্চিন্ত নির্ভাবনা থেকে, রাত্রে সুনিদ্রা থেকেও। তেমনি দৃষ্টিহীনের স্পর্শ অনুভূতি তীক্ষ্ণতার মতো পুষিয়েও দেয় ক্ষতি, এনে দেয় মর্মভেদী দৃষ্টি। ইভা তাই বুঝতে পারে ওর সামনে এসে উজ্জ্বল হয়ে ওঠে কৃষাণুর মুখ। যে সন্ধ্যায় শান্তিনিকেতনে পর্দার ওপার থেকে ইতস্তত করে ফিরে গেছে সে, সেদিন লক্ষ্য করেছে ইভা মন দিয়ে পড়াতে পারেনি মাস্টারমশাই, বারে বারে আনমনা হয়ে পড়েছে। ইভার সঙ্গে একটা প্রীতির, একটা বন্ধুত্বের সম্পর্ক স্বীকার করবার জন্য বেতসপত্রের মতো কাঁপত কৃষাণুর আনত দৃষ্টি। এটা নজরে এড়ায়নি তার, কিন্তু মুখে সে স্বীকার করতে চাইত না। ইভাকে পড়াবার দায়িত্বের কথা সে শিউরে ওঠে। ওর হাত থেকে সুটকেসটা নিতেও অসহ্য স্পর্শা গায়ের ষোড়শীর মতো মরমে মরে যায়। ইভা জানে ওর মনের নিভৃত কন্দরে আছে আত্মগোপনের এক সম্মুখ বৃত্তি, তারই আকর্ষণে মনকে গুটিয়ে নেয় সে। কিন্তু এ জানা তো সবটা জানা নয়। কেন ওর মন কদম ফুলের মতো ফুটে উঠবার জন্য ব্যাকুল নয়? কেন তার সর্বদাই শামুকের মতো আড়াল খোঁজে? এই কেনর কোনো জবাব বিভা পায়নি, কিন্তু এটুকু সে বুঝেছে যে ওদের পরিচয় এখন যে পর্যায়ে আছে তাতে এসব কেনর জবাব না জানতে চাওয়াই মঙ্গল। থাক না প্রচ্ছন্ন হয়ে কথা। ও বুঝেছে ওর থেকে একটু দূরে পাটাতনের ওপ্রান্তে ওই যে লাজুক মুখচোরা ছেলেটি আনমনে সিগারেট টানছে, সে বড় অসহায়। হয়তো ইভা পারে, জানতে পারলে ওর সে বেদনার ক্ষতে প্রলেপ দিতে, কিন্তু তা তো আর সম্ভব নয়। ওর সব কথা তো সে জানে না, জানা যাবেও না কোনো দিন। কৃষাণুর দিক থেকে জোর করে দৃষ্টিটা ফিরিয়ে বাইরের দিকে তাকালো ইভা। কৈরিক বসনা গঙ্গার ওপরে কিছুক্ষণ আগে অস্ত গেছে সন্ধ্যা সূর্য। দিনের শেষ আলো মিলিয়ে আসছে। চাঁদ ওঠেনি এখনো পূর্ব আকাশে। ঝাপসা হয়ে আসছে চারিদিক। এক ঝাঁক পাখি, দাংশালিকে হবে বোধহয়, নৌকোর উপর দিয়ে উড়ে গেল পাখা ঝাপটে। আকাশে থমকে থেমে আছে বিষণ্ণ শান্তির এক মহাসঙ্গীত। তার ধুয়োটা ধরে রেখেছে শ্রান্ত জোনাকির মতো একতারাটা। কেন যেন হঠাৎ কান্না পেল ইভার। একটা বোবা কান্না বুকে চাপ দিচ্ছে ক্রমশ। না, এ কি ছেলে মানুষই, এমনভাবে অহেতুক বিচলিত হয়ে পড়ার মানে কি? অন্যমনস্ক হতে চাইল সে। কথাবার্তায় মনটাকে ব্যাপৃত রাখতে হবে, কিছুতেই ধরা দেবে না নিজেকে। আজকে দিনটা ওর জীবনে একটা দুর্লভ সঞ্চয়। ঊষর মরুভূমির মাঝখানে মরুদ্যানের আভাস।
কৃষাণু জানে না তার মূল্যের পরিমাণ, কিন্তু ইভা তো জানে আজ তার বুভুক্ষ হৃদয় তৃষ্ণা কীভাবে মিটেছে একটি মানুষকে একটি দিনের সেবার মাধ্যমে। এমন সুন্দর দিনের শেষ প্রান্তে এসে হুমড়ি খেয়ে পড়বে না কিছুতেই। তাই আবার নূতন কথা সূত্র তুলে ধরে। আচ্ছা, আমার না হয় সংসারে কোনো আকর্ষণ নেই, আমি না হয় সকালে পুডিং বানাই, বিকেলে তার কুকুরকে দিয়ে খাওয়াই, তাই আমার এই দুর্মতি হলেও হতে পারে। কিন্তু আপনি কোন আক্কেলে রাজি হলেন এই বানের মুখে গাং পার হতে? সেন্টিমেন্টাল কৃষাণু ফস করে বলে বসে, আপনি পাশে থাকলে গঙ্গা কেন, সমুদ্রও পাড়ে দিতে রাজি আছি আমি। বলেই লজ্জা পায়। ছি ছি, ইভা কি ভাবল? কিন্তু ইভা যে মোটেই সিরিয়াসলি নেয়নি তা বুঝতে পারে তার কথায়। কৃষাণু জানে না অনেক পার্টির অভিজ্ঞতা সম্পন্ন ইভা এই জাতীয় কমপ্লিমেন্টস বহুবার পেয়েছে বহুজনের কাছে। এ কথাও জানে না যে ইভা বুঝতে পারে এটা সেই জাতীয় ফাঁকা বুলি নয়, আর তা বুঝতে পারে বলেই খিলখিলিয়ে হেসে উঠে লঘু করে দেয় কথাটা। বলে, কথাটা তো বড় তাড়াতাড়ি বলে ফেললেন মাস্টারমশাই, আরও আধ ঘন্টা পরে বলা উচিত ছিল কিন্তু। কেন কেন আধ ঘন্টা পরে কেন? আরে, আর আধ ঘন্টা পরে তো চাঁদ উঠবে, আজ পূর্ণিমা না। কৃষাণু চটে উঠে বলে, আরে আপনি তো ভারী ইয়ে। ইভা তাকে বাধা দিয়ে বলে ওঠে, চুপ চুপ, অত চেঁচাবেন না, তাহলে মাঝি আপনাকে ব্যারাকপুর থানায় নিয়ে গিয়ে তুলবে। কৃষাণু গলাটি অবশ্য নিচু করে অবাক স্বরে বলে, কেন থানায় কেন? এতক্ষণে বুকচাপা কান্নাটাকে উইংসের আড়ালে ঠেলে দিয়ে রঙ্গমঞ্চের মাঝখানে এসে দাঁড়িয়েছে কৌতুকময় চটুল ইভা। বলে, মাঝি আমাদের যা ভেবেছি তাতে আপনি আগে একেবারেই চলে না কিন্তু। অত চেঁচিয়ে যদি আপনি আপনি করেন ও সন্দেহ করবে আপনি বুঝি আমাকে নিয়ে ইডপ করছেন। কৃষাণু লাল হয়ে ওঠে, কিন্তু না, আজ হার সে মানবে না। একজন অনাত্মীয়া অচেনা মহিলার সঙ্গে সে আজ অনায়াসে আলাপ করতে পেরেছে, তার চটুল রসিকতার মুখে মুখে জবাব দিয়েছে। ধাপে ধাপে অনেকটা এগিয়ে গেছে ইভা। যায় যাক, কৃষাণু তাকে রাশ টেনে থামাতে যাবে না, দেখাই যাক না কতটা দৌড়োর। তাই বলে, তবে কি এবার থেকে তুমি তুমি বলবো? ইভা বলে, হ্যাঁ, চেঁচিয়ে বললে তো তাই বলা উচিত। আর আসতে বললে? ইভা একটা জুৎস জবাব দেবার জন্যই বোধহয় সময় নেয়, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে কি যেন ভাবে। জবাব দেওয়ার আগে মাঝি বলে ওঠে, গাঙের গতি খুব ভালো নয় বাবু। বাবুকে বললেও কথাটা কানে যায় শুধু ইভারই। বাহ্য জগৎ সম্পর্কে সচেতন হয়ে ওঠে এতক্ষণে। পশ্চিম আকাশের যে ক্ষুদ্র কালো রঙের মেঘে আড়াল হয়েছিল অস্তগামী সূর্য, ইতিমধ্যে আকারে সেটা বেড়েছে, ঠান্ডা একটা এলোমেলো বাতাস বইতেও শুরু করেছে। গাঙের বুকে জেগেছে শিহরণ, কুটি কুটি ছোট ছোট ঢেউয়ের উপর অশান্ত বাতাসের চাবুক আপসানি। ওপারে উঠেছে একটা ধুলোর ঝড়, কারখানার কালো চিমনিগুলো ঢেকে গেল ধুলোর ঝড়ে। কিন্তু এসব কিছুই নজরে পড়েনি কৃষাণুর। বাইরের ঝড়ের দিকে তার মন নেই, আছে ভেতরের ঝড়ের দিকে। আজকের সারাটা দিনই স্মৃতি রোমন্থন করছে সে মনে মনে।